ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। শুনেছি মেয়েদের মন নরম থাকে, যাই যদি পটাতে পারি। যা তাহলে বুঝতে পারবি। বলে আমাকে নিয়ে গাড়ির কাছে যাচ্ছে। স্যার একটা কথা বলবো? বল। আপনাকে না পুলিশের থেকে জোকার বেশি মনে হয়। তবে রে? বলেই দিল পিছনে এক ডান্ডার বাড়ি। মোবাইলটা মনে হয় শেষ। ম্যাম, এই ছেলেটা মাস্ক ছাড়া প্রকাশ্যে ঘুরছে। কি রে, মাস্ক কই তোর? ম্যামের বর্ণনাটা দিয়ে নেই। দেখতে মাশাআল্লাহ, চেহারা মায়াবী মায়াবী ভাব আছে। বয়স তেমন হবে না, আমার থেকে 3-4 বছরের বড় হবে। এমনিতেও ছোট থেকে আমার ইচ্ছা ছিল সিনিয়র মেয়েকে বিয়ে করব। এই মেয়েটা সব দিক থেকেই পারফেক্ট। প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে ফেললাম। কি রে, কথা কানে যায় না? কি বলতেছি আমি? মাস্ক কই? ম্যাম গাড়ির ভিতর থেকে বলছেন, আর আমি পাশে দাঁড়িয়ে আছি। না মানে ম্যাম, ভুল করে বাসায় ফেলে আসছি। আমি স্টুডেন্ট, দেখেন কলেজে ব্যাগ কাঁধে। আমার কথা শুনে ম্যাম আমাকে উপর থেকে নিচে পর্যন্ত ভালো করে দেখে নিল। কোনো স্টুডেন্টকে কি পুলিশ ধরতে পারে না নাকি? ম্যামের কণ্ঠে মিষ্টি একটা ভাব আছে। পারে, তবে সে যদি অপরাধী হয়। যদি কোনো মিথ্যা মামলা দিয়ে দেই? ম্যাম আমার চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলছেন। না, সেটা কেন করবেন? আমি কি আপনার শত্রু নাকি? আর আমাকে দেখে তেমন অপরাধীও মনে হয় না। অপরাধীরা দেখতে তোর মতো ইনোসেন্ট হয় কিন্তু। ম্যাম এর কথা শুনে কিছুক্ষণ হেসে নিলাম। কি রে, হাসছিস কেন? অপরাধী বলেন আর যাই বলেন, প্রথমবার কেউ আমাকে ইনোসেন্ট বলল, এতেই আমি খুশি। আমার কথা শুনে ম্যাম নিজেও হেসে দিলেন, হাসিটা আরো ক্রাশ খাওয়ার মতো। আচ্ছা, নাম কি তোর? রাশেদুল ইসলাম রিফাত, কিন্তু সবাই রাশেদ বলে ডাকে। ম্যামের নাম জিজ্ঞেস করিনি, বেয়াদব হয়ে যাব তাই। আমি জান্নাত। আই রফিক, ওকে একটা মাস্ক দিয়ে দাও। যাও, ওর কাছ থেকে মাস্ক নিয়ে নাও। পরের বার থেকে ভুল হলে কিন্তু মার্ক নেই। আপনি তো আছেনই। গেলি? জান্নাত নামের কাছ থেকে চলে এলাম সেই রফিক নামের পুলিশের কাছে। রফিক স্যার একটা মাস্ক দিয়ে বলতে লাগলো, দে এবার 500 টাকা। কি? 5 টাকার মাস্কের দাম 500 টাকা? মা! পুরোটা বলার আগেই রফিক আমার মুখ চেপে ধরলো। লাগবে না টাকা ভাই, তুই যা। একটা রাজ্য জয়ের হাসি দিয়ে চলে এলাম সেখান থেকে। জান্নাত ম্যামকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতেই বাড়ি চলে এলাম। ডুপ্লিকেট চাবি দিয়ে ভিতরে ঢুকে পড়লাম। বাবা বসে টিভি দেখছে, আর মা মনে হয় রাতের খাবার তৈরি করছে। কিরে, আজকে এত দেরি হলো যে? আর বলো না, মাস্ক নিতে ভুলে গিয়েছিলাম, তাই পুলিশের জিজ্ঞাসাবাদের কবলে পড়েছিলাম। কত লাগলো জরিমানা? আর কি শাস্তি পেয়েছিস? জরিমানার কথা ছাড়ো, যা শাস্তি পেয়েছি সেটা প্রতিদিন পেলে একদিনও মাস্ক নিয়ে বের হব না। কি পেয়েছিস আল্লাহই জানে। কিছুক্ষণ গল্প গুজব করে প্লাস টিভি দেখে নিজের রুমে গিয়ে শুয়ে ফোন টিপতে লাগলাম। যাই হোক, রফিক স্যারের ডান্ডার বাড়ি খেয়ে আমার ফোনের কিছুই হয়নি। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। আমরা যে বাড়িটাতে থাকি সেটা 3 তলা বাড়ি। আমরা 2য় তলায় ভাড়া থাকি। একটু পর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি 10টা বাজে। 12টা বাজলেও কেউ ডাকতে আসবে না। আমাদের এখানে ঘুম নিয়ে কারো মাথা ব্যথা নেই, যতক্ষণ ইচ্ছা ঘুমানো যায়। প্রাইভেট বিকেল 4টায়, তাই বাকি সময় ঘুমিয়ে শুয়েই কাটিয়ে দেই, অযথা বাইরে যায় না। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। প্রতিদিনের মতো আজকেও কলেজের ব্যাগটা নিয়ে মুখে মাস্ক লাগিয়ে বেরিয়ে পড়লাম। বাসা থেকে বেরিয়ে তো একটু চমকে উঠলাম, কারণ আমাদের বাসার সামনে কালকে সেই পুলিশের গাড়িটা দাঁড়িয়ে আছে। চিনতে ভুল হয়নি, এটাই সেই গাড়ি। কাছে গিয়ে দেখলাম ভিতরে কেউ নেই, আশেপাশেও কাউকে দেখতে পাচ্ছি না। হঠাৎ কেউ একজন পিছন থেকে ডাক দিল, ও হ্যালো, কি করছেন? পিছনে তাকিয়ে দেখি জান্নাত ম্যাম। না, আপনাকে। গাড়ি এখানে রেখে কোথায় গিয়েছিলেন সেটাই দেখছিলাম। ও তুমি? কি করে চিনলেন? মাস্ক পরে আছি তো। তোমার চোখগুলো দেখে। হঠাৎ তুমি করে বলছেন যে? তুমি তো চোর ডাকাত কিংবা পুলিশের শত্রুও না, তাহলে তুই করে কেন বলবো? তো এখানে কি করছো? এ বাসার উপর নজর রাখছো নাকি? ডাকাতি করার ধান্দা? এই বললেন ডাকাত না, আবার বলছেন ডাকাতি করব। তো এখানে কি করো? আমি আমার পরিবারের সাথে এখানেই থাকি, এই বাসার 2য় তলায়।
তাই এখানে ছাড়া আর কোথায় থাকবো, কিন্তু আপনি এখানে কি করেন? ও তাই বলো, তোমাদের উপরের ফ্ল্যাটে আমার চাচা থাকেন, ওনাদের সাথেই দেখা করতে আসছিলাম। ও আচ্ছা। কোথায় যাচ্ছো? এই তো সামনেই প্রাইভেটে। চলো নামিয়ে দিচ্ছি। নো থ্যাঙ্কস ম্যাম, মানুষ দেখলে চোর ডাকাত ভাববে। এমনিতেই তো চোরই। কিন্তু কিভাবে? সমস্যা নেই, চলো। বলেই ম্যাম ড্রাইভিং সিটে বসে পড়লেন। পেছনে বসবো? একটু আগে না বললে তুমি চোর ডাকাত না, তাহলে পেছনে কেন? আর কোনো কথা না বলে ম্যামের পাশের সিটে বসে পড়লাম। অনুভূতিটাই অন্যরকম। যদিও কথা বলতে ইচ্ছে করছিল, তবুও কেমন যেন একটা ভয় করছিল, তাই কথা বলতে পারছিলাম না। ভয়কে জয় করে একটা প্রশ্ন করেই বসলাম। ম্যাম, রাগ না করলে একটা কথা বলবো? হুম। আপনি কি এখনো সিঙ্গেল? কেন? আমাকে দেখে কি মিঙ্গেল মনে হয়? না, তাই একটুও না, কিন্তু এত সুন্দরী কোনো মেয়ে এতদিন পর্যন্ত সিঙ্গেল কি করে থাকতে পারে, সেটা নিয়ে কনফিউশনে ছিলাম। কাকে বলছো? আমাকে? হাসার কি আছে? তোমার চোখগুলো সুন্দর, তাই যা দেখো তাই সুন্দর লাগে। না, সত্যিই আপনি খুব সুন্দর। আমার কিছু স্বপ্ন আছে, সেগুলোর জন্যই অপেক্ষায় আছি। সরকারি চাকরি করেন, আর কি চান? সে তুমি বুঝবে না। তোমার প্রাইভেট কোথায়? প্রাইভেটের কথা মনে হতে মাথায় হাত দিলাম। এই রে, ভুলে গিয়েছিলাম। আপনি কোথায় যাচ্ছেন? থানায়। তাহলে সেখানে নিয়ে চলেন, প্রাইভেট অনেক আগেই পিছনে ফেলে চলে আসছি। বলার সাথে সাথে গাড়িতে ব্রেক মারলো আর আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইল। সরি ম্যাম, মনে ছিল না। কিছু না বলে আবার যেতে লাগলো। অনেকক্ষণ যাওয়ার পর একসময় গাড়ি থানার সামনে এসে থামলো। সারা রাস্তায় কেউ কোনো কথাই বলেনি। আমি তো ওনার চোখ দেখে কিছু বলার সাহসই পাইনি। গাড়ি থেকে দুজনেই নামলাম। ম্যাম কোনো কথা না বলে থানার ভিতরে একটা ঘরে আমাকে নিয়ে গেল। আমি যতক্ষণ পর্যন্ত না আসবো ততক্ষণ এখানে বসে থাকবি। এখান থেকে বাইরে যাওয়ার চেষ্টা করলে শুধু শুধু মাইর খাবি। আমি চুপ করে বসে পড়লাম আর জান্নাত ম্যাম চলে গেল। আমি একা একাই বসে রইলাম। পকেট থেকে ফোনটা হাতে নিয়ে দেখি নিলয়ের ফোন। হয়তো প্রাইভেটে যায়নি বলে ফোন করেছে। ব্যাক করতে ইচ্ছা হচ্ছিল না, তাই বসে ফোনের গ্যালারি দেখছিলাম। প্রায় 10 মিনিট পর জান্নাত ম্যাম দরজায় দাঁড়িয়ে বাইরে আসতে বললেন। আমিও ওনার পিছনে চলে আসলাম। এখন আর পুলিশের গাড়ি নেননি, একটা রিক্সা নিলেন। কিছু জিজ্ঞাসা করার সাহস হচ্ছিল না। নীরবতা ভেঙে জান্নাত ম্যাম নিজেই বললেন, কি রে, চুপ করে আছিস কেন? ভয়ে। কার ভয়ে? আপনার। আমি আবার কি করলাম? এমন ভাব করছে যেন কিচ্ছু জানে না। তুই করে বলছেন যে? আমি এমনই, ইচ্ছে হলে থাক, না হলে চলে যা। কোথায় যাব? তোর যেখানে ইচ্ছা। না থাক, এখানেই ভালো আছি। আচ্ছা রাশেদ, তোর কোনো মেয়ে বন্ধু আছে? যখন কলেজে যেতাম তখন অনেকগুলো ছিল, আর এখন কলেজ বন্ধ, তাই 3 জন আছে, যাদের সাথে প্রাইভেট পড়ি। ও, তাহলে তো তোর মেয়ে ফ্রেন্ডের দরকার নেই। তাছাড়া আমাকে তোর ফ্রেন্ড হিসাবে মানবেও না। তোর কোনো বউ আছে? ওদেরকে নিয়ে কোনো পড়েছেন, আমার তো বউও নাই। বলেই মাথা নিচু করে উত্তরে অপেক্ষায় আছি। তো বলেই ম্যাম চুপ হয়ে গেলেন। ভিতরটা পছন্দ হয়নি, তাই আমিও চুপ করে আছি। প্রায় 5 মিনিট দুজনে চুপ করে আছি। জান্নাত ম্যামকে দেখে মনে হচ্ছে মাথা নিচু করে কিছু একটা ভাবছে। হঠাৎ রিক্সাওয়ালাকে বলে আমরা দুজনেই নেমে পড়লাম। রাস্তায় দুজনেই হাঁটতে লাগলাম। আর 15 থেকে 20 মিনিট পর সূর্য ডুবতে শুরু করবে। রাশেদ, একটা কথা বলবো? বলেন। আমাকে তোর কেমন লাগে? খুব ভালো। আপনার সাথে চলতে ঘুরতে কথা বলতে সব কিছুতেই ভালো লাগে। আমি তোর সিনিয়র বউ হব, এটা জানিস? ওনার প্রশ্নটা শুনে একটু খারাপ লাগলো। সত্যি করে বলতো, ভালোবাসিস আমাকে? প্রশ্নটা শুনে চমকে উঠলাম। মাথা নিচু করে বললাম, বিয়ে করবি আমাকে? এটা শুনে তো আরো চমকে উঠলাম। জান্নাত ম্যাম আমার হাতটা ধরে বললাম, বলার সাথে সাথে জান্নাত ম্যাম আমাকে জড়িয়ে ধরলেন, সাথে কান্নাও করছে। ওনার আচরণ দেখে আমি কিছুটা থমকে গিয়েছি। খুশি তো হয়েছি, কিন্তু একটা কথা বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। তখন আমি প্রাইভেট ফেলে চলে আসার পর থেকেই ওনার আচরণ কিছুটা পরিবর্তন এসেছে। হঠাৎ কি হলো? ওনার যে এত তাড়াতাড়ি সবকিছু হয়ে গেল, কিছু একটা গোলমাল তো আছেই। আমিও ওনাকে জড়িয়ে ধরলাম আর ভাবতে লাগলাম, এতদিন শুনে এসেছি যে জিনিস খুব সহজেই পাওয়া যায়, সেটা বেশি দিন টিকেও না। তবে কি আমার জীবনে এটা সত্যি হতে চলেছে? তার মানে আমাদের মাঝেও বাধা আসবে? নিজের ক্রাশ যখন প্রথমবার জড়িয়ে ধরে তখন তাদের অনুভূতি যে কতটা মারাত্মক হয় সেটা শুধুমাত্র প্রেমিক প্রেমিকারাই বোঝে। এখন আমরা কেউই মাস্ক পরে নেই,
পুলিশ তো সাথে আছেই। এদিকে সূর্য ডুবে গিয়ে সন্ধে নেমে এসেছে। এতক্ষণ পর্যন্ত জান্নাত ম্যাম আমাকে শুধু জড়িয়ে ধরেই ছিলেন, তাই ওনাকে আমি নিজের থেকে ছাড়িয়ে নিলাম। তারপর ওনার মুখের দিকে তাকিয়ে তো আমি চমকে উঠলাম, কারণ এখনো জান্নাত কাঁদছে। রহস্যটা ঠিক বুঝলাম না। কি হলো, আপনি দেখি এখনো কাঁদছেন, কোনো সমস্যা? নিচের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে না জবাব দিল। বুঝতেই পারছি কিছু একটা হয়েছে। আমার চোখের দিকে তাকান, বলুন কি হয়েছে। রাশিদ, কখনো তোমার জান্নাতকে ছেড়ে যাবে না তো? যতক্ষণ পর্যন্ত আমি নিজেকে না ছেড়ে যাচ্ছি, অন্তত ততক্ষণ তোমাকে ছাড়বো না। রাত হয়ে আসছে, চলো বাসায় যাই। চলেন, আপনাকে এগিয়ে দিয়ে আসি। একজন পুলিশকে বাড়ি পৌঁছে দিতে যাবে একজন চোর? একজন বয়ফ্রেন্ডের কর্তব্য তার গার্লফ্রেন্ডকে বাড়িতে পৌঁছে দেওয়া। ও হ্যালো, আমি আপনার সিনিয়র, ঠিক আছে? এই তো, শুধু বয়সটা বুড়ি টাইপের, তাছাড়া আমার উচ্চতা আপনার থেকে 2 ইঞ্চি বেশি হবে। কি বললি? আমি বুড়ি? রিলেশন হয়নি এখনই আমাকে বুড়ি লাগে? একটু আগে তো আপনিও আমাকে চোর বললেন। কোন অ্যাঙ্গেলে আমি চোর? হ্যাঁ, আমি রাগ দেখানোর সাথে সাথেই আমার কলার চেপে ধরল। তুই তো চোরই, প্রথমবারই আমার মনটা চুরি করে নিয়েছিলি, আবার রাগ দেখাচ্ছিস কাকে রে? রাগ শুধু আমি দেখাবো, তুই শুধু সহ্য করবি, ঠিক আছে? আমি যখন যা বলবো তাই ঠিক, না হলে লকআপে। তাহলে আমি কি করব? আমাকে তো কিছু একটা করতে দাও, যেটা আমি সব সময় করতে পারবো। কি? এখন না, পরে বলবো, তবে রাখতে হবে কিন্তু। সেটা পরে দেখা যাবে, এখন চল। চলো। রিক্সা দিয়ে আমরা যেখানে নেমেছিলাম সেখান থেকে নাকি জান্নাতের বাড়ি কাছেই, আর তারপরেই গলিতেই আমার। আর এখন কোনো রিক্সাতে উঠাও ঠিক হবে না, তাই দুজনেই একসাথে রাস্তায় হাঁটতেছি। খুব ইচ্ছে করছিল জান্নাতের হাতটা ধরতে, কিন্তু রেগে যেতে পারে, এজন্যই ধরতে পারছি না। একটু পর জান্নাত নিজেই আমার একটা হাত শক্ত করে ধরে, আরো কাছাকাছি হাঁটতে লাগলো। হঠাৎই ফোনের রিংটোনটা বেজে সবকিছু নষ্ট করে দিল। ফোনটা রিসিভ করার জন্য জান্নাতের থেকে হাতটা সারানোর চেষ্টা করছিলাম, আর এটা বুঝতে পেরে জান্নাত আমার হাত দিয়ে জোরে একটু চিমটি বসিয়ে দিল। উফ, কি করছেন, ব্যথা লাগে না? তো এত টানাটানি করো কেন? ফোনটা বাজতেছে, দেখো না, রিসিভ তো করতে হবে। তো অন্য একটা হাত তো খোলা, ওটা দিয়ে রিসিভ করতে পারো না? কিন্তু ফোন তো ওই পকেটে। আর একটা কথা বলে ফোনে আগুন লাগিয়ে দিব। আচ্ছা সরি, আর সরাবো না। এতক্ষণে রিংটোন বন্ধ হয়ে গিয়েছে, তবুও বাম হাত অনেক কষ্ট করে ডান পকেট থেকে ফোনটা বের করে দেখি নিলয়ের ফোন ছিল। বিকেলেও ফোন ব্যাক করিনি, এখনো করতে হবে, তাই ব্যাক করলাম। রিং হওয়ার সাথে সাথে রিসিভ। কি শালা, বেঁচে আছিস নাকি মরে টরে গেছিস? কাল থেকে কোনো খোঁজ নাই, থাকস কই? আর বলিস না, কাল থেকে পুলিশ ধরছে, আজও ছাড়ে নাই, মনে হয় না জীবনে ছাড়বে। বলিস কি, আঙ্কেল আন্টি জানে? ওনাদেরকে জানাবো? না থাক ভাই, এত উপকার করতে হবে না। পুলিশ তোকে খুব মারতেছে তাই না রে? সব আমার হাতের উপর দিয়ে যাচ্ছে, তুই ফোন না কাটলে আরো মারবে। কারণ জান্নাত আমার হাতে প্রায় 10টারও বেশি চিমটি দিয়ে দিচ্ছে। ওনাকে পাশে রেখে অন্য কারোর সাথে কথা বলতেছি, এটা ওনার ভালো লাগতেছে না। খুব ব্যথা করে তাই না রে? শালা, তোর তানিয়া তোকে মারলে ব্যথা লাগে, ফোন রাখ। সাথে সাথেই ফোনটা কেটে দিলাম। হাতের দিকে তাকিয়ে দেখি আমার হাত পুরো লাল হয়ে গেছে, তার থেকেও বেশি লাল হয়ে গেছে জান্নাতের মুখ। যা আদর করছেন না, আপনার সাথে ঘোরার শখ মিটে গেছে। তো বলছে কে ঘুরতে, যা ভাগ এখান থেকে। বলি ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল, তারপর একটা দেওয়ালের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লো। ইচ্ছে হচ্ছিল ফেলে রেখে চলে যাই, কিন্তু ফেলে গেলেও খারাপ লাগবে, তাই আবার জান্নাতের কাছে গেলাম, কিন্তু আমার দিকে তাকাচ্ছেও না। সোজা সামনে গিয়ে দাঁড়ালাম, তাও তাকাচ্ছে না। আমার আর কি, এই সুযোগে ল্যাম্পপোস্টের আলোতে ম্যামকে ভালো করে দেখে নেই। রাগলে চমৎকার লাগে, মুখটা লাল হয়ে যায় আর ঠোঁটগুলো আরো লাল, লিপস্টিক না দিলেও চলে। রাগে ঠোঁটগুলো কাঁপছে। এই অবস্থায় নিজেকে কন্ট্রোল করাটা অনেক কষ্ট হচ্ছে। ভাবলাম এত কন্ট্রোল করার কি দরকার, গার্লফ্রেন্ড তো আমারই, আর একটা অপশনও আছে, এই সুযোগটা হাতছাড়া করাটা ঠিক হবে না। 2 হাত দিয়ে 2 গাল ধরে আমার দিকে ঘুরিয়ে নিলাম। আমার চোখের দিকে তাকিয়ে আছে, হয়তো এখনো বুঝতে পারছে না যে কি হতে চলেছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই 4 ঠোঁট এক করে দিলাম। জান্নাত প্রথমে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও একসাথে বুঝতে পারলো লাভ নেই, তাই চোখ দুটো বন্ধ করে নিজেও রেসপন্স দিতে শুরু করলো। এখন যা ভাব দেখছি, বাঁচতে হলে আমাকে নিজেকে ছাড়াতে হবে। প্রায় 5 মিনিট পর দুজনেই ছেড়ে দিয়ে হাঁফাতে লাগলাম। জান্নাতের মুখ থেকে সেই রাগী ভাবটা নিমেষেই উধাও হয়ে গেল। একটু পর জান্নাত আমার শার্টের কলার ধরে বলতে লাগলো, সরি বল।
বলবো না। আবারও ঠোঁটে ছোট্ট করে একটা কিস করে দিলাম। দাদার সম্পত্তি পেয়েছিস নাকি? যখন তখন যখন তখন কি? আর হ্যাঁ, আপনি আমার দাদার না, আমার সম্পত্তি। আমার যখন ইচ্ছে তখন কিস করব। আপনি বলেছিলেন আমার কথা রাখবেন, না রাখলে ব্রেকআপ। মুখ ভেঙে দিব। ব্রেকআপ? আবার বল। সরি, হ্যাঁ, মুখ ফুসকে বেরিয়ে গেছে। এবারের জন্য মাপ, পরের বার রক্ষা নেই, বুঝলি? থ্যাংক ইউ বেবি। আবারও ছোট্ট একটা কিস। চল, রাত 8টা বাজে। এত রাত বাইরে থাকা ঠিক হবে না। কোথায় যাব? এটাই আমার বাসা, একাই থাকি। বাবা মাকে ছেড়ে ট্রান্সফার হয়ে এখানেই চলে আসতে হয়েছে। আপনার চাচা তো আমাদের এখানে থাকেন, তাহলে আলাদা বাসা নেওয়ার দরকার কি? না ম্যাম, আমাকে বাড়ি যেতে হবে। বাবা মা হয়তো অনেক চিন্তা করতেছে, এটাই বড় সমস্যা। আমাকে এখনো বাড়ি যেতে হবে। আপনার ফোনটা দিন তো। জান্নাতের কাছ থেকে ফোনটা নিয়ে নিলাম। কি করবা? নাম্বার নিব। ও আচ্ছা। ম্যাম, কালকে দেখা হচ্ছে তো? কালকে তো শুক্রবার, আমি থানায় যাব না। তাহলে কালকে তুমি আমার বাসায় চলে এসো, ঘুরতে যাব। আচ্ছা, তাহলে আসি, বাই। বাই। পিছনে ঘুরে চলে আসছিলাম, হঠাৎ একটা কথা মনে হয়, আবার রিটার্ন খেলাম সোজা জান্নাতের সামনে। কি হলো, আবার ফিরে আসছো কেন? ঠোঁটের দিকে ইশারা করলাম। ও, তো দাঁড়িয়ে আছো কি আমার পারমিশন নিতে? হুম। ওকে, এসো। আবারও একটা লম্বা কিস, পুরো 10 মিনিটের মতো হবে। তবে এবারে কিসটা জান্নাত নিজেই করেছে। ছেড়ে দেওয়ার পর ইস কি ঝাল, ঠোঁট পুড়ে যাচ্ছিল। তবে রে, দাঁড়া। আমি জান্নাতের কথা না শুনে এক দৌড়ে বাসার নিচে চলে এলাম। টেনশন হচ্ছে, মা বাবাকে কি জবাব দিব। নিশ্চিত জিজ্ঞেস করবে রাত করেছে কেন। এসব 7-5 ভাবতে ভাবতে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ফেললাম। ভিতরে প্রবেশ করে তো চমকে উঠলাম, কারণ আবহাওয়া স্বাভাবিক। এটা কিভাবে সম্ভব? কি রে, এসে গেছিস? হ্যাঁ মা, এসে গেছি। তোতলাচ্ছিস কেন? আর তুই না বললি আজকে নাও আসতে পারিস? মায়ের কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। কথা বলতে পারছি না। মা কি পাগল হয়ে গেল নাকি? আমি আমার কখন মায়ের সাথে ফোনে কথা বললাম? আর তোর এই এমন ফোন রেখে কি লাভ বলতো? ফোন রিসিভ করতে পারিস না? ভাগ্যিস নিলয়ের বাসায় পড়তে বসেছিলি, তাই নিলয় তোর সাথে কথা বলিয়ে দিতে পেরেছে। না হলে তো আমরা চিন্তায় থাকতাম। মা, তুমি তো আমার সাথে সরাসরি কথা বলছিলে, তাই না? হ্যাঁ, তা না হলে কি আর বিশ্বাস করতাম? বিষয়টা পরিষ্কার যে এসব নিলয়ের কাজ, কিন্তু একটা কথা বুঝতে পারছি না যে নিলয় আমার সাথে কি করে কথা বলল। ওকে সেটা নিলয়কে জিজ্ঞাসা করতে হবে। এই রাশিদ, একটু সাবধানে চলাফেরা করিস। আমাদের উপরে ফ্লাইটে তোর যে আঙ্কেল থাকে, ওর ছেলে পুলিশে জয়েন করেছে। কাল ট্রান্সফার হয়ে এখানে আসতেছে। তো আমি কি করতে পারি? ওই ছেলে উপরে ফ্লাইটেই থাকবে, সাবধানে চলাফেরা করিস। নাম কি ছেলেটার? তোর থেকে 4 বছরের বড়, নাম আকাশ। আকাশ নামটা শোনা মাত্রই বুকের বাম পাশে মোচড় দিয়ে উঠল। মনে হচ্ছে যেন এই নামে আমার অ্যালার্জি আছে। আমার এমন কেন মনে হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। হয়তোবা এটা আমার মনের ভুল। যাক, এসব চিন্তা বাদ দিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। নিজের রুমে গিয়ে শুয়ে নিলয়কে ফোন দিলাম। কিরে, কেমন আছিস? তুই না থাকলে হয়তো ভালো থাকতাম না। ভাগ্যিস তোর মতো একটা বন্ধু আছে। আমি বুঝতে পারছিলাম কেস গোলমাল, তখনই আন্টি ফোন দিয়ে জিজ্ঞেস করলো তুই কোথায়। এটা শুনে শিওর হলাম কিছু একটা চলছে। কিন্তু মা যে বললো আমি কথা বলছি। আরে ওটা তো আমি তোর কণ্ঠে নকল করে কথা বলছি। তোর মতো আকামের বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। পাম মারা বন্ধ কর, এখন বল কেস কি। তারপর নিলয়কে শুরু থেকে সব বললাম। তো কালকে তো দেখছি আমার জন্য তোর কাছে সময় নাই। তানিয়ার কাছে সময় নিয়ে নিস। সে তুই না বললেও নিব। আচ্ছা, কখনো দরকার লাগলে ফোন করিস। রাখি ভাই। বাই। নিলয় ফোন রাখার সাথে সাথেই আমার পুলিশ বউয়ের ফোন। এই, তোর ফোন এত ব্যস্ত থাকে কেন? কার সাথে কথা বলছিলি? আমার এক বন্ধু নিলয়ের সাথে। বাড়িতে সবাই কেমন আছেন? আপনার শ্বশুর শাশুড়ি ভালো আছেন, তবে নিলয় না থাকলে আপনার জামাই এতক্ষণে ঘরের বাইরে থাকতো। ভালোই হতো। আচ্ছা, খাইছো? আর এখন আপনি ফোনটা রাখলে ঘুমাবো। আচ্ছা, কালকে তৈরি হয়ে এসো, একটা পাঞ্জাবি পরে আসবা। কেন, বিয়ে করে ফেলবেন নাকি? যা বলছি তাই করো। আচ্ছা, আপনিও পুলিশের ড্রেস না পরে শাড়ি পরে আসবেন। ঠিক আছে, ফোন রাখছি। গুড নাইট। গুড নাইট। এমনিতে আমার বেশি রাত জাগার অভ্যাস নেই, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে 10টা বাজে। ফোনটা হাতে নিয়ে দেখি জান্নাতের 23টা মিসড কল স্ক্রিনে ভেসে আছে।
ফোনটা সাইলেন্ট থাকাতে খুলতে ভুলে গিয়েছিলাম। আজ আমার কি হবে আল্লাহ জানে। ফোন ব্যাক করার চাইতে তাড়াতাড়ি ওর সামনে চলে যাওয়াই ভালো হবে। তাই আর কিছু না ভেবে একটা নীল রঙের পাঞ্জাবি পরে বাসা থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। তখনই টেবিলের উপর চোখ পড়লো একটা কার্ড। সম্ভবত বিয়ের কার্ড হবে হয়তো। এত সকাল সকাল কে দিয়ে গেছে কে জানে। কি রে, আজকে তো শুক্রবার, কোথায় যাচ্ছিস? স্পেশাল ক্লাস আছে মা, বলে কোন রকম ফাঁকি দিয়ে চলে এলাম। তারপর বাইরে একটা রিক্সা নিয়ে চলে এলাম জান্নাতের বাড়ির সামনে। ফোন দিচ্ছি কিন্তু ফোন বন্ধ আসছে। ভাবছি ভিতরে যাব নাকি যাব না। ভাবতে ভাবতে এক সময় ভিতরে ঢুকেই পড়লাম। দরজা খোলাই ছিল কিন্তু ভিতরে কাউকেই দেখতে পাচ্ছি না। 3টা রুম জান্নাত বলেছিল একা থাকেন, তাহলে এতগুলা রুম কেন, কোনটাতে যাব ভাবছিলাম। তখনই দেখলাম একটা থেকে জান্নাত গোসল করে গায়ে টাওয়াল পেঁচিয়ে বাইরে বেরিয়ে আসছিল। এই অবস্থায় ওর দিকে তাকিয়ে থাকাটা ভালো মানুষের পরিচয় হবে না, তাই উল্টো দিকে ঘুরে গেলাম। জান্নাত তো আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। কিন্তু আমি উল্টো দিকে ঘুরেও কোনো লাভ হলো না, কারণ উল্টো দিকে একটা আয়না সুন্দর করে আমার দিকে তাকিয়ে আছে। বুঝতেই পারছেন। তুমি কখন আসলে? মাত্রই আসলাম, আর এসে তো সিনেমার ট্রেলার দেখে ফেলেছি। ঢং করার দরকার নেই, ওইদিকে ঘুরেও তো পুরো সিনেমা দেখছো। যাও ওই রুমে গিয়ে বসো, আমি রেডি হয়ে আসছি। এটা বলে জান্নাত নিজের রুমে চলে গেল, তবে দরজাটা খোলা। আমিও ওর কথা মতো একটা রুমে গিয়ে বসলাম। ওখানে গিয়ে তো আরো অবাক হলাম, কারণ সারা ঘরে জান্নাতের ছবি দিয়ে সাজানো। দেখে মনে হচ্ছে এখানে জান্নাত থাকে, তাহলে বাকিগুলো কিসের ঘর? মেয়েদের মন বোঝা সত্যি কঠিন, যেন ময়দার গুঁড়ো, এমনিতে নরম কিন্তু হিসাব করতে গেলে জীবন কয়লা পাতা। এসব ভাবতে ভাবতে জান্নাত চলে আসলো, একটা নীল শাড়ি পরে, হাতে অনেকগুলা নীল রঙের চুড়িও। মেকআপ করেনি, মেকআপ ছাড়াই দেখতে একদম রূপকথার নীল পরীদের মতোই লাগছে। অনেকক্ষণ ধরে দরজায় দাঁড়িয়ে আমার দিকেই তাকিয়েছিল, আর আমি ওর দিকে। জান্নাত মুস্কি হাসি দিয়ে সোজা আয়নার সামনে গিয়ে বসে পড়ল। ভাব দেখে মনে হচ্ছে এখন ময়দা লাগাবে, তাই আমিও ওনার পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। ওখানে গিয়ে বসো। এখানে কি কি করতে এসেছেন এখানে? কিছু না। আমি জানি কি করতে আসছেন। আপনার সত্যিকারের পেতনির রূপটা তো দেখিয়ে নিয়েছি, এখন আর ময়দা দিয়ে থাকলে কি হবে বলেন? একটু রাগানোর জন্য বললাম। জান্নাত কিছুই বলছে না, শুধু রাগী লোক নিয়ে আমার ভিতরটাকে দেখছে। আমিও একটু নিচু হয়ে জান্নাতের গলাটা জড়িয়ে ধরে বললাম, 11টা বাজে, এখনো বসে থাকবেন নাকি যাবেন? যা, আমি যাব না। আপনার এই রাগী চেহারা দেখলে না বেশি করে কিস করতে ইচ্ছে হয়, করব? পিছন থেকে গলা জড়িয়ে ঘাড়ে ছোট্ট একটা কিস করে বললাম। কি হলো, যাবেন না? না হলে আমি বাসায় চলে যাচ্ছি। গলা থেকে হাতটা সরিয়ে বললাম কথাটা। একটু দাঁড়াও, আমি আসছি। তারপর নিজেকে আরেকটু ঠিক করে নিল। চুলগুলো বারবার বেঁধে নিতে চেয়েছিল, কিন্তু আমি বারবার খুলে দিয়েছি, তাই আমার কাছে হার মানতে হলো। তারপর দুজন মিলে বের হয়ে গেলাম। বাইরে এসে দেখলাম একটা নতুন মোটর সাইকেল। ভিতরে যাওয়ার সময় এটা দেখতে পাইনি, হয়তো আমার পরে কেউ এসেছে। ম্যাম, আমরা এখন কোথায় যাব? যেখানে আমি নিয়ে যাব, চোখ বন্ধ করে। কেন? যেটা বলছি সেটা কর। করলাম। হাতটা এদিকে দাও। এই নিন। হাত বাড়িয়ে দিলাম। তারপর জান্নাত আমার হাতে কিছু একটা দিল। এবার চোখ খুলবো? না, দাঁড়াও। বলেই পা উঁচু করে ঠোঁটে ছোট্ট একটা কিস করে দিল। এবার খুলতে পারো। এইভাবে কিস করলে সারা জীবন চোখ বন্ধ করে থাকতে রাজি আছি। চোখ খুলতে বলছি না? তারপর আস্তে আস্তে চোখ খুললাম। চোখ খুলে দেখি হাতে একটা চাবি। এটা কিসের? এইটার। মানে কি? এসব কখন করলেন? সেটা আমার ব্যাপার, তোমার গিফট পেয়ে খুশি হওয়া উচিত। ওকে বেবি, কিন্তু আমি তো কিছুই আনিনি। এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, একটু পর আমার গিফট আমি নিজেই জোর করে নিয়ে নিব। কি সেটা? সেটা পরে দেখো, এখন চলো তো। বাইক চালাতে পারো তো? তাহলে চলো। জান্নাতকে পিছনে বসিয়ে বাইক স্টার্ট দিলাম। গার্লফ্রেন্ডকে পিছনে বসে আছে, অনুভূতি কেমন হবে বুঝতেই পারছেন। বারবার ব্রেক মারতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু ভয়ে মারিনি। রেগে গেলে পিঠের সাল তুলে নেবে। একটু রাস্তায় গিয়ে দাঁড়িয়ে গেলাম। জান্নাত অবাক হয়ে তাকিয়ে আছে। দাঁড়ালে কেন? এইভাবে কেউ বসে? ধরে বসলে কষ্ট লাগে। ওরে আমার বাবুটা, চলো এখন, শক্ত করে ধরবো। বলে শক্ত করে জড়িয়ে ধরলো। জান্নাত রাস্তা দেখিয়ে দিচ্ছে আর আমি যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছে আল্লাহ জানেন। 2টা বেঁচে গেছে, খিদেও লাগছে। ভাবছি জান্নাতকে বলে দেখে কি হয়। ম্যাম, আমরা কোথায় যাচ্ছি একটু কষ্ট করে বলবেন? কোনো সমস্যা? খিদে লাগছে। লিপস্টিক খাবে? সুযোগ পেলে শুধু লিপস্টিক না, এটার মালিককেও খেয়ে নেব।
তাও খিদে কমবে না? সেটা পরে দেখা যাবে। এখানে দাঁড়াও, কাজটা শেষ করেই খেয়ে নিব। জান্নাতের দেখানো জায়গায় দাঁড়িয়ে পড়লাম। আশেপাশে খেয়াল করে বোঝার চেষ্টা করছি কোথায় এসেছি। আমাদের পাশেই একটা সাইনবোর্ড দেখে চমকে উঠলাম। সাইনবোর্ডে বড় করে লেখা কাজী অফিস। ম্যাম, আমরা এখানে কেন এসেছি? আমার কথা শুনে জান্নাত আমার সামনে এসে দাঁড়ালো। আমাকে মাফ করে দিও রাশেদ, আমি তোমাকে না জানিয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কিন্তু কেন, কি সমস্যা? আমি তোমাকে হারাতে চাই না রাশেদ, তোমাকে আমি আমার করে রাখতে চাই। বলেই জান্নাত কান্না করে দিল। আমার বাবা মাকে বললেও রাজি হয়েছে তো। কাউকে জানালে কখনোই আমাদের বিয়ে হতো না। সব তোমাকে আমি পরে বলবো। প্লিজ এখন আমাকে বিয়ে করো। আচ্ছা ঠিক আছে, ভালোই হলো, বউয়ের আদর বেশি করে পাওয়া যাবে। আমার কথা শুনে জান্নাত কান্না করতে করতে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। অবশেষে সেটা বিয়ে হয়ে গেল। সাক্ষী হিসেবে নিলয় আর তানিয়াকে ডাকতে হয়েছিল। দেখে মনে হচ্ছে জান্নাত আজ অনেক খুশি। বিয়ের কাজ শেষে 4 জন মিলে একটা হোটেলে গিয়ে কিছু খেয়ে নিলাম। বিকেল হয়ে গেছে, এবার বাড়ি যাবার পালা। নিলয় আর তানিয়া আগেই নিলয়ের বাইক নিয়ে চলে গেছে। আমি আর জান্নাত পার্কের মধ্যে বসে আছি, দুজনের মাঝে নিরাপত্তা। রাশেদ, মন খারাপ? হুম। মাফ করে দাও আমাকে প্লিজ। সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তো তোমাকে ভালোবাসি, কিন্তু বিয়েটার এত কি প্রয়োজন ছিল যে কাউকে না জানিয়ে বিয়ে করতে হলো? না হলে 2 দিন পর আমার অন্য জায়গায় বিয়ে হয়ে যেত, আর সেটা হলে আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারতাম না। আরেক জায়গায় বিয়ে হয়ে যেত মানে? পরিষ্কার করে বলো। তাহলে শুনো, তোমাদের ফ্ল্যাটের উপরে ফ্ল্যাটে যারা থাকে তারা আমাদের আত্মীয় হয়, তাও 2 দিক থেকে। আমার চাচা বিয়ে করেছেন আমার মায়ের বোন, অর্থাৎ খালাকে। ভালোবেসেই বিয়ে করেছিলেন ওনারা। আমার মা খালা সব সময় চাইতো যেন আমি আমার খালার একমাত্র ছেলে আকাশকে বিয়ে করি। ছেলেটাকে যদিও আমার পছন্দ হয়নি, তবুও আমি রাজি ছিলাম, কারণ আমার পছন্দের কেউ ছিল না। আস্তে আস্তে জানতে পারি ছেলেটা খারাপ, মেয়েবাজ। এটা তার বাবা না জানলেও মা জানতো, কিন্তু খালা কিছুই বলতো না। আর মাকে বলো লাভ হতো না, বাবা আর চাচা থাকে সব সময় ব্যবসা নিয়ে। তাছাড়া তাদেরকে ভয়ে কিছু বলতাম না। আকাশ এতদিন ঢাকার বাইরে ছিল, পুলিশ হয়ে আজকে এখানে এসেছে আমার সিনিয়র অফিসার হয়ে। এত সব কিছুর পরেও আমার ওকে বিয়ে করে নিতেই হতো। কিন্তু যখন থেকে তোমাকে দেখেছি তখন থেকে তোমাকেই ভাবতে ভালো লাগতো। ভয় ছিল আকাশ হয়তো এমন কিছু একটা করে ফেলবে যার জন্য তোমাকে ভুলতে হতো, আর সেটা কখনোই সম্ভব না। আমি তোমাকে ছাড়া সত্যিই থাকতে পারবো না। আমার কাঁধে মাথা থেকে এগুলো বলছিল জান্নাত। তাহলে সব সমস্যার মূল ওই আকাশ? তাহলে তো ওর সাথে একটু খেলতেই হয়। কি খেলবে? পুলিশের সাথে তো আর সাধারণ মানুষ খেলতে পারে না, একমাত্র চোরই পারে। তো তো আবার কি, চোর পুলিশ খেলবো? এখন চলেন, বলে আমি উঠে দাঁড়িয়ে পড়লাম। কোথায়? কোথায় আবার, বিয়ে করেছি, বাসরটা সারতে হবে না? জান্নাতের কানে কানে কথাটা বললাম। মেরে হাত পা ভেঙে দিব। বাড়িতে জানাজানির আগে এসব কিচ্ছু হবে না। তো বিয়ে করে বউ ছাড়া থাকবো কিভাবে? আমি যেভাবে জামাই সারা থাকবো। এখন চলো তো। জান্নাত আমার হাত ধরে বাইকের কাছে নিয়ে এলো। মোটর সাইকেলটা দেখেই একটা কথা মনে পড়ে গেল। ম্যাম, একটা কথা। আর একবার ম্যাম বলে মুখে পাথর মারবো। আচ্ছা সরি, তাহলে কি বলে ডাকবো আপু? না, তো বাবু, সোনা, ময়না, কত কিছুই তো আছে। তাছাড়া আমার একটা নাম তো আছে। ওকে বাবু। এই তো লক্ষ্মী ছেলে। আচ্ছা এখন পেছনে বসেন। আচ্ছা, কি যেন বলবে বলেছিলে? বলছিলাম এই বাইকটা কি তাহলে আপনি আমাকে যৌতুক দিয়েছেন? বলার সাথে সাথেই মাথায় সজোরে একটা চাটি মারলো। এটা আমার দেওয়া গিফট, বাবার দেওয়া যৌতুক না। ইস, কত শখ ছিল বিয়ের সময় যৌতুক নিব। আর একটা কথা বলে সোজা লকআপে ভরে দিব। গল্প করতে করতে জান্নাতের বাড়ির সামনে এলাম। ল্যাম্পপোস্টের আলোতে সবকিছুই দেখা যাচ্ছে। জান্নাতের বাড়ি থেকে একটু দূরে আসতেই দেখতে পেলাম একটা ছেলে জান্নাতের বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। উল্টো দিকে ঘুরে আছে, তাই চেহারাটা দেখা যাচ্ছে না, আর আমাদের কেউ দেখতে পাচ্ছে না। তাই আমি বাইকটা থামালাম। জান্নাত, তোমার বাড়ির সামনে ছেলেটাকে? পেছন থেকে দেখে মনে হচ্ছে আকাশ হবে। প্লিজ তুমি এখান থেকে চলে যাও, কালকে দেখা করব। বলে জান্নাত বাইক থেকে নেমে গেল।
আরে তা কি করে হয়, একটু দেখো তো, করতেই হবে। এই নামের মানুষটার চেহারাটাতে একটু দেখি। না প্লিজ, তুমি বাড়ি চলে যাও। আমার সাথে তোমাকে দেখে ফেলে গোলমাল লাগিয়ে দিবে। তুমি চলে যাও। আরে তুমি একা ওই ছেলেটার কাছে থাকবে? আমার সাথেও খারাপ ব্যবহার করবে না, কারণ আমাদের বিয়ে কথাবার্তা চলছে। তবুও যতক্ষণ ওই ছেলেটা তোমার কাছে আছে ততক্ষণ আমাকে ওর উপর নজর রাখতে হবে। তোমাকে ফোন দিচ্ছে, রিসিভ করে তারপরে যাও। হুম। তারপর জান্নাত ওই ছেলেটার দিকে যেতে লাগলো, আর আমি কানে হেডফোন লাগিয়ে দাঁড়িয়ে রইলাম। জান্নাতের সাথে আকাশের হওয়া প্রত্যেকটা কথাই আমি শুনতে পারবো। জান্নাত আকাশের কাছে যাওয়ার পর, কে? কেন, চিনতে সমস্যা হচ্ছে নাকি? না, আপনি ভালো আছেন? তুমি কেমন আছো? জি ভালোই। কখন আসলেন? অনেক আগে। বাড়ির দরজা বন্ধ, তাই অপেক্ষা করছিলাম। ও, একটা কাজে বাইরে গিয়েছিলাম। শুধুই কাজ? ওটা তো আমার ব্যক্তিগত, তাই না? কিন্তু খুব তাড়াতাড়ি তোমার ব্যক্তিগত বিষয়গুলো আমার হয়ে যাবে, তাই না? মানে? কিছু না, এই নাও কার্ড। কিসের এটা? তোমার আর আমার বিয়ের। ও আচ্ছা। তাহলে আজ আসি, কালকে থানায় দেখা হচ্ছে। হুম। তারপর আকাশ চলে গেল, আর আমিও জান্নাতের সাথে কথা বলতে শুরু করে দিলাম। নবাবের মন শান্ত হলো? আকাশ চলে গেছে। হুম। আচ্ছা তাহলে এখন রেস্ট নাও, ঠিক আছে? আচ্ছা, ঘুমানোর আগে ফোন দিবা। আচ্ছা। জান্নাতের সাথে কথা শেষ করে বাড়ির সামনে এসে ভাবতে লাগলাম মোটরসাইকেলটার কি করা যায়। বাড়িতে গেলে অনেক জবাব দিতে হবে, তাই এটাকে পাশেই আমার এক বন্ধুর দোকানে রেখে দিলাম। তারপর বাড়ির সামনে এসে মুখে মাস্ক পরে অপেক্ষা করছিলাম আকাশের জন্য। কিছুক্ষণ পর এসে গেল। সিঁড়ি দিয়ে উঠে আসার সময় না চিনার ভান করে বললাম, এক্সকিউজ মি, কাকে চাই? আপনি কে? আমি দ্বিতীয় তলার ভাড়াটিয়ার ছেলে। আমি তৃতীয় তলার ভাড়াটিয়ার ছেলে। ওহ, আপনি কি আকাশ ভাইয়া? আমি রাশেদ। আমি আকাশ। পরিচিত হয়ে ভালো লাগলো, আসি ভাইয়া। হুম। বিদায় নিয়ে চলে এলাম। দেখে তো ভালো ছেলেই মনে হলো, তাহলে জান্নাত ওর বিষয়ে খারাপ ধারণা কেন পুষে রেখেছে আল্লাহ জানেন। ঘরে বাবা মাকে 7-5 বুঝিয়ে নিজের রুমে গেলাম। ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমাতে যাওয়ার আগে জান্নাতকে ফোন দিলাম। বাবু, খাইছো? কাছেই তো যেতে দেন না। থাপ্পড় দিব। বাড়িতে কোনো ঝামেলা হয় নাই তো? আরে না, ওইসব প্রতিদিনই সামলাতে হয়। আমার এখানে আসতে পারবা? কেন? এমনি, ভালো লাগছে না, গল্প করব। আসতে পারি, তবে আমি যা চাইবো তাই দিতে হবে। ওসব পরে দেখা যাবে, আগে এসো তো। ওকে বেবি। জামাই ছাড়া থাকার যে কি কষ্ট সেটা হয়তো শাকচুনি পুলিশ এখন টের পাচ্ছে। ভাবছি বাসা থেকে বাইরে যাব কি করে। বাবা মাকে এত রাতে কোনোভাবেই ভুলিয়ে বাইরে যাওয়া সম্ভব না। জানালা দেখে যা বুঝলাম রিস্ক নিলে যাওয়া যেতে পারে, তাই কোনো চিন্তা না করে কোনোভাবে বেরিয়ে এলাম। দোকানে গিয়ে দেখি দোকান এখনো খোলা। বাইকটা নিয়ে সোজা বউয়ের বাড়ি। দরজার ভিতরে লক করা। কয়েকবার কলিং বেল চাপতেই দরজা খুলল। যাক, আসছো তাহলে। আমি তো ভাবছিলাম আসতেই পারবা না। পালিয়ে আসতে হয়েছে। এখন বলো ডাকছো কেন? ডাকছি, আসছো, এখন চলে যাও। ওকে যাই তাহলে, বলেই উল্টো দিকে ঘুরে চলে আসবো। তখনই জান্নাত আমার হাত চেপে ধরলো। আরে আরে, সত্যি চলে যাবে নাকি? আমি তো মজা করছিলাম। ঘুম পাইছে, যাবানো তো কি করব? কেন, এখানে ঘুমালে কষ্ট হবে নাকি? হুম। ওকে চলো, কষ্ট হলেও এখানেই থাকতে হবে প্রত্যেক রাতে। বলে ভিতরে নিয়ে জান্নাত আমাকে ওর বিছানায় বসিয়ে দিল। তারপর বলে বিছানা থেকে উঠে জান্নাতের ঠিক সামনে চলে এলাম। তারপর কি? এখানে এসে শুয়ে পড়বে। কিন্তু আপনার চোখে তো আমি অন্য কিছু দেখতে পাচ্ছি। বলে জান্নাতকে দেওয়ালের সাথে চেপে ধরলাম। কি দেখতে পাচ্ছ? আপনার ঠোঁট কাঁপছে কেন? তোমার জন্যই তো। এত কাছে আসছো কেন? তো চলে যাব। বলার সাথে সাথেই এক হাত দিয়ে আমার মাথাটাকে টেনে ওর মুখের সামনে নিয়ে গেছে। ব্ল্যাকমেল করতে তো ভালোই জানো। তখন তো বাসর করবো বলে মাথা খাচ্ছিলে। এখন কেন এমন করতেছো? মনে হয় রেখেই গেছে। এই সময়টার অপেক্ষায় ছিলাম। পুরো মুখ লাল হয়ে গেছে। আর কিছু বলতে দিলাম না। ওর ঠোঁটগুলোকে নিজের কবলে নিয়ে নিলাম। জানার চোখ বন্ধ করে আছে। না আছে এখানে বাধা দেওয়ার জন্য দেওয়াল। হয়তো সেটাই হতে চাচ্ছে যেটা আমরা দুজনেই চাইছিলাম। ইতিহাস না জানাই ভালো। সকালবেলা। এই যে নবাব সাহেব, উঠবেন না? ঘুমানোর সময় বিরক্ত করো না তো। আমাদের বাসায় কেউ আমার ঘুমে বিরক্ত করে না। আমি করব। সমস্যা হলে বলে দিও, বাপের বাড়ি চলে যাব। জান্নাতের হাত ধরে বিছানায় এনে আবার জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। এখনো আমার চোখ বন্ধ।
যতক্ষণ আমি শুয়ে থাকবো ততক্ষণ তোমাকেও আমার সাথে শুয়ে থাকতে হবে। আগে চোখটা খুলো। জান্নাতের কথা শুনে আমি চোখ খুলতে আবারও ক্রাশ খেয়ে গেলাম। এই মাত্র গোসল করে শুধুমাত্র টাওয়াল পেঁচিয়ে আমাকে ডাকতে আসছিল, আর এই অবস্থায় আমি তাকে জড়িয়ে ধরে শুয়ে আছি। তুমি গোসল করেছো কখন? 9টা বাজে। খবর আছে, আমাকে থানায় যেতে হবে। তুমি উঠো, না হলে আমাকে যেতে দাও। আমাকে একটু আদর করে চলে যাও। ওকে বাবু, এখন উঠো, গোসল করে নাও। গোসল করতে হবে। চুপচাপ উঠে গোসল করে নাও, আমি রেডি হতে যাচ্ছি। বলে জান্নাত রুমে চলে গেল। আমিও উঠে ওয়াশরুমে গোসল করে নিলাম। গোসল করে মাথায় হাত দিলাম। এই রে, এখন আমি বাসায় যাব কি করে? কাপড় তো এক জোড়াই, সেটাও ভিজিয়ে ফেলেছি। জান্নাতকে বলে দেখি হেল্প করতে পারে কিনা। বাথরুম থেকেই জান্নাতকে ডাক দিলাম। জান্নাত, আমি কি পরে বাসায় যাব? বের হয়ে দেখো, বিছানায় কাপড় রেখে আসছি। গামছা বেঁধে বাড়ি এসে দেখি সত্যি সত্যি কাপড় রাখা আছে, তাও আমি যে ড্রেসগুলো পরে এসেছিলাম সেম ওই রঙের। মেয়েটা সত্যি খুব অ্যাডভান্সড, বুদ্ধিও আছে যথেষ্ট। তা না হলে সেম কালার ড্রেস আনতো নাকি? প্যান্টটা পরে নিয়ে শার্টটা পরতে যাব, তখনই জান্নাত রুমে আসলো। রুমে ঠিক আমার সামনে এসে দাঁড়ালো। একেবারে তৈরি দেখছি পুলিশের পোশাক পরে। আমার হাতে সময় কম, আমাকে এখনই চলে যেতে হবে। টেবিলে নাস্তা রাখা আছে, খেয়ে নিও। আমি দরজা লক করে যাব। মানিব্যাগে দরজা ডুপ্লিকেট চাবি রাখা আছে, চলে যেও। বাহ, বউ দেখি আমার জন্য সবকিছুই করে রেখেছে। আমার কথা শুনে জান্নাত নিচের দিকে তাকিয়ে একটা ছোট্ট হাসি দিল। তো এখন যাই। হুম। যাবো? কি করব আমি? আর কিছু বলার সুযোগ না দিয়ে জান্নাত তার ঠোঁট আমার ঠোঁটের সাথে মিশিয়ে দিল। তার মানে এটাই চেয়েছিল জান্নাত এতক্ষণ। আমিও রেসপন্স করলাম। প্রায় 5 মিনিট পর জান্নাত নিচ থেকেই ছেড়ে দিয়ে দৌড় দিল। আমিও শার্টটা ভালোভাবে পরে নিলাম। টেবিলে এসে দেখলাম অনেকগুলো ফল কেটে রেখে গেছে। কিছুটা খেয়ে আবার রুমে এসে ফোনটা আর মানিব্যাগটা নিয়ে দরজার কাছে আসলাম। চাবি বের করার জন্য মানিব্যাগটা হাতে নিলাম। মানিব্যাগে কিছুটা পরিবর্তন দেখলাম। আগে 500 এর উপর কয়েক টাকা ছিল, আর এখন 1000 টাকার একটা নোট বেশি। বুঝলাম এটাও ওর কাজ। সিনিয়র মেয়েদের সাথে প্রেম করলে এটা একটা সুবিধা, হাত খরচ বাবার কাছ থেকে নিতে হয় না। এসব চিন্তা বাদ দিয়ে মোটরসাইকেলটা নিয়ে চলে গেলাম। মোটরসাইকেলটা দোকানে রেখে যেখানে দিয়ে নেমেছিলাম সেখান দিয়ে উঠলাম। তারপর দরজা খুলে বাইরে বের হলাম। দেখি বাবা আর মা একসাথে বসে আছে। মা রাগে লুক নিয়ে তাকিয়ে আছে। কি হয়েছে মা, তোমরা এইভাবে বসে আছো কেন? তোর প্রাইভেট টিচার ফোন করেছিল, তুই নাকি ঠিকমতো লেখাপড়া করিস না আর প্রাইভেটেও যাস না। এজন্যই তো বলি পড়ালেখা না করিয়ে বিয়ে দিয়ে দাও। করতে চাইলেও কবে দিয়ে দিতাম। সেই 2 বছরে ছিলাম যখন। আবার পাকনামো হচ্ছে। আচ্ছা, বিয়ে করতে পারি, তবে মেয়ে আমার পছন্দের হতে হবে। আচ্ছা, তাহলে বাড়ির ঠিকানা দে, আমি কথা বলে আসছি। না, সময় হলে আমি নিয়ে আসবো। মা বাবাকে কোনো রকমে বুঝিয়ে আমি বাইরে চলে আসতে যাব, ঠিক তখনই চোখে পড়লো কালকে সেই বিয়ের কার্ডটা। হাতে নিয়ে বুঝতে পারলাম এটা আকাশের বিয়ের কার্ড। আমাদের কার্ড দিচ্ছে দেখে যা বুঝলাম বিয়ে আর 4 দিন পরে। তার মানে এই 4 দিনে কিছু একটা করতে হবে। মাস্কটা পরে বাসা থেকে বেরিয়ে ভাবতে লাগলাম কি করব। বন্ধুদের নিয়ে আকাশকে কিডন্যাপ করব, নাকি আগে ভালো করে বোঝাবো। বোঝালে মানবে, আগে বুঝিয়ে দেখি। তার জন্য আকাশের সাথে ভালো করে মিশতে হবে। এসব ভাবতে ভাবতে যাচ্ছিলাম, তখনই সামনে দেখলাম আকাশ পুলিশের গাড়ি নিয়ে দাঁড়িয়ে একটা মেয়ের সাথে কথা বলতেছে। আমিও ওনাদের মাঝে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে আকাশ হকচকিয়ে গেল। হাই ভাইয়া, হাই ভাবি, সরি আপু। তুমি এখানে? না, কোনো সমস্যা নাই। এমনিতেও তো আমি 2 দিন পর তোমার ভাবিই হব। ও, তার মানে আপনি সেই যা। পুরোটা বলতে না দিয়ে আকাশ আমার মুখ চেপে ধরলো। হ্যাঁ, এটাই তোমার যারা আপু। আসলে যারা হয়েছে কি, আমি তোমার কথা সবসময় ওকে বলতাম। কি এই ছেলেটা? ওর নাম রাশেদ, আমার ছোট ভাই হয়। কিন্তু ভাইয়া একটা কথা কিছুতেই বুঝতে পারতেছি না। আমি তোকে পরে সব বুঝিয়ে দেবো, এখন একটু চুপ করে দাঁড়িয়ে থাক ভাই, ওকে যেতে দে আগে। আমিও ওনার কথা মতো মুখে আঙুল দিয়ে দাঁড়িয়ে রইলাম। অবশ্য এটা বুঝতেই পারছি যে আমি এখানে আসাতে ওনার অবস্থা টাইট। দেখে ভালোই লাগছিল বিষয়টা। প্রায় 5 মিনিট হয়ে গেল। আকাশ অনেকবার মোবাইল মেয়েটিকে বাই বলে দিতে চাচ্ছে, কিন্তু না পারছে মেয়েটাকে বলতে, না পারছে থাকতে। মেয়েটাও নাসর বান্দা। এবার আমাকেই কিছু একটা করতে হবে। ভাইয়া, আপনার বাবা বলেছিলেন 5-6 মিনিটের মধ্যেই এদিকে দিয়ে কোথায় যাবেন। 5 মিনিট কিন্তু হয়ে গেছে। বলেই আবার মুখে আঙুল দিয়ে দেখতে লাগলাম কি হয়। আচ্ছা দাঁড়া, আজকে তাহলে আসি, বাবা দেখতে পেলে পিঠের ছাল তুলে নেবে। এই রাশেদ, চলো। মেয়েটাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আকাশকে আমি নিয়ে গাড়িতে বসে দিলে স্টার্ট। যাক বাবা, বাঁচা গেল।
বাবা দেখে ফেললে সর্বনাশ হয়ে যেত। 4 দিন পর আমার বিয়ে। আঙ্কেল তো আসবে না। তখন যে বললে? ওটা তো আপনি মেয়েটাকে দূর করে দিতে পারছিলেন না, তাই বললাম। ভাই তুই একটা জিনিয়াস। সরি, তুই করে বলে ফেললাম। ভাইয়া কেসটা কি বলেন তো? কার্ডে দেখলাম জান্নাত, এখানে যারা, আসলে কাহিনীটা কি একটু বলেন তো। তুই বুঝবি তো, তোর বয়স কত? আপনি আমার বয়স নিয়ে কেন পড়েছেন? আপনি জানেন আমি ইচ্ছে করলে 4 দিনের মধ্যে আপনার বয়সী কোনো মেয়েকে পটিয়ে ফেলতে পারবো। তাহলে তো তোকেই আমার প্রয়োজন। আমাকেও তো তোমার প্রয়োজন জাদু। কি বললে? ওই যে বললাম, কেসটা একটু বুঝিয়ে বলতে। তোকে বলাই যায়, আসলে এই বিয়েটা আমার একটুও মত নেই। আমি তো ভালোবাসি শুধু যারাকে, কিন্তু সমস্যা হলো মাকে নিয়ে। বলে আমাকে নাকি বিয়ে করতে হলে ওনার বোনের মেয়েকেই করতে হবে, না হলে সুইসাইড করে নিবে। ওহো, তাহলে সমস্যা আপনি না, সমস্যা আপনার মা। আচ্ছা, আপনার মেয়েদের ব্যাপারে ধারণা কেমন? আর আমি শুনেছি আপনি ছোট থেকেই ঢাকার বাইরে থাকেন, তাহলে যারা আপুর সাথে পরিচয় কিভাবে? আসলে আমার মেয়ে বন্ধু অনেক, সবার সাথে মিশতাম, কিন্তু কাউকে ভালোবাসতাম না। একদিন ফেসবুকে যারার সাথে পরিচয় হয়, আস্তে আস্তে ওর প্রেমে পড়ে গেলাম। এখন ওকে ভালোবাসি, কিন্তু কিছুতে মায়ের মাথা থেকে জান্নাতের ভূত নামাতে পারছি না। আচ্ছা, একটা শেষ প্রশ্ন। আমার জানা মতে আপনাদের টাকার অভাব নেই, তাহলে বাসা ভাড়া নিয়ে কেন থাকেন? তুই হয়তো জানিস না, এটা আমাদের বাড়ি। উপরে ফ্ল্যাটে আমরা থাকি আর নিচে আমাদের জিনিসপত্র। আচ্ছা, তুই তো বলেছিস আমার বয়সী মেয়েকে পটিয়ে নিতে পারবি, এটা কি ঠিক? ঠিক আপনার বয়সী না, তবে যারা আপুর বয়সী। তাহলে আমার সাথে যার বিয়ে হওয়ার কথা তাকে পটাতে পারবি? আরে সালা, এই তো দেখি লাইনেই যাচ্ছে। কিছু বললি? বলছি, আপনি কি আমার যোগ্যতার পরীক্ষা নিচ্ছেন? মনে কর তাই। মেয়েটাকে দেখে তোর পছন্দ হবে, তবে আমার সাথে মিলে না। অনেক তেজ মেয়েটা। সেটা আমার উপরেই ছেড়ে দিন। তবে যদি মেয়েটার পরিবার আর আপনার পরিবার ঝামেলা করে, সেটাও পরে তোকে নিয়ে ঠিক করব। আচ্ছা, তাহলে চলুন দেখে আসি আপনার হবু বউকে। চল। তারপর থানায় যেতে লাগলাম। আকাশ ছেলেটা এত খারাপ না, তবে আগে মেয়েদের নিয়ে একটু ফুর্তি করত, এটাই ওর খারাপ দিক। আর যেটা জান্নাত পছন্দ করতো না। আকাশ ভাইয়ের কাছে মনে হচ্ছে ও আমাকে ব্যবহার করে নিজে বেঁচে যাচ্ছে, কিন্তু তিনি এইটা জানেন না যে উনি নিজেই ব্যবহৃত হচ্ছেন। আকাশ আমাকে থানার ভেতরে নিয়ে যেতে চাইলো, কিন্তু হঠাৎ আমি ওনাকে থামিয়ে দিলাম। ভাইয়া, একটা দারুণ প্ল্যান আছে, ওটা ব্যবহার করলে কেমন হয়? মাথায় একটা প্ল্যান আসছে, ওটাই ব্যবহার করতে চাইতেছি। কি প্ল্যান? আপনি আমাকে অ্যারেস্ট করে নিয়ে যান, তারপর একটা নির্জন ঘরে জিজ্ঞাসাবাদের জন্য রাখবেন, আর জিজ্ঞাসা করার জন্য ওই মেয়েটাকেই পাঠাবেন। তারপর ওখানেই ওনাকে পটিয়ে নিব। কেমন লাগলো প্ল্যানটা? আমার সুবিধার জন্য প্ল্যানটা বানালাম। আরে ছোট ভাই, তুই তো একটা জিনিস। আচ্ছা চল। তারপর আকাশ ভাইয়া আমাকে অ্যারেস্ট করে সোজা জান্নাতের কেবিনে নিয়ে গেল। জান্নাত স্যারকে সম্মান দেওয়ার জন্য দাঁড়ালো ঠিকই, কিন্তু আর চোখে রাগী লোক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো ভাবছে আমি রাগে আকাশকে কিছু করতে গিয়ে আটকে গেছি। যাই হোক, আকাশ জান্নাতকে একটা কেস ফাইল রেডি করতে বলে, আমাকে একটা গোপন কক্ষে নিয়ে গেল। সবাইকে বোঝানোর জন্য হাত পা বেঁধে ফেললো, কিন্তু আমাকে আকাশকে আরেকটা ডোজ দিতে হবে। তাই বললাম, আমাকে ছেড়ে দেন ভাই, আমি পারবো না আপনার হবু বউকে পটাতে। কোনো কিছু হয়েছে বল আমাকে, কি চাই তোর বল। আপনি যে মেয়েটাকে কেস ফাইল রেডি করতে বললেন, আমার তাকে পছন্দ হয়ে গেছে, তাই আপনার হবু বউকে পটাতে পারবো না। আরে এটাই তো আমার হবু বউ, একেই পটাতে হবে। আরে আরে বলেন কি ভাইয়া, প্লিজ তাড়াতাড়ি পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। তারপর আকাশ চলে গেল। প্রায় 5 মিনিট পর হঠাৎ জান্নাত হাতে একটা লাঠি নিয়ে কক্ষে প্রবেশ করলো। আগে দরজাটা বন্ধ করলো, তারপর লাঠিটা নিয়ে এসে আমার সামনে এসে পায়ে আঘাত করে বসলো। উফ, কি হলো, মারছো কেন? কিন্তু জান্নাত কোনো কথা না বলে বসিয়ে দিল আরো একটা। উফ, কি করছো, মেরে ফেলবে নাকি? আকাশের পেছনে কেন লেগেছিস বল। দেখো, এটা কিন্তু অন্যায়। আমার কথা না শুনেই তুমি মারতিছো। এই প্রত্যেকটা মারের শোধ কিন্তু আমি তুলবো, পরে সারাদিন কান্না করেও কুল পাবে না। আবার হুমকিও দিচ্ছিস? আমি কি বলেছিলাম ওর পেছনে লাগতে? কি করেছিস তুই? আরে আমি কিছু করিনি, তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই এসেছি। আমাকে দেখতে ইচ্ছে করলে তুই কারাগারে এসে যাবি। এখন এখান থেকে কিভাবে বের হবি সেটা আগে ভাব। বলে লাঠিটা দিয়ে হাতে আরেকটা মেরে এখন বাঁধন খুলে দিচ্ছে। এতগুলো না মারলেও পারতে। আমার জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে তোর হাত পা কোনোটাই আস্ত থাকতো না। হাত পায়ের বাঁধন খুলে দিয়ে দাঁড় করালো। যদিও দাঁড়াতে কষ্ট হচ্ছিল, হাত পা খুলে দিতেই জান্নাতকে ধরে সোজা দেওয়ালে চেপে ধরলাম। এক হাত দিয়ে তার এক হাতকে চেপে ধরলাম, আর অন্য হাত ওর এক গালে ধরলাম। এখন ডাকো তোমার আকাশকে, দেখি আমাকে কিছু করতে পারে কিনা। দেখো রাশেদ, এটা কিন্তু
থানা। তাতে আমার কিছু যায় আসে না। কেউ দেখে ফেলে তোমারই ক্ষতি হয়ে যাবে। তোমার থানা তুমি সামলাও, আমি শুধু তোমার জন্যই এখানে এসেছি, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। থাকো তুমি তোমার থানা নিয়ে। এক ঝটকায় ছেড়ে দিয়ে হাত থেকে লাঠিটা নিয়ে দেওয়ালে ছুঁড়ে মারলাম। দেওয়ালে লেগে লাঠিটা 2 ভাগ হয়ে গেছে। সেখানে আর না থেকে দরজা খুলে বেরিয়ে গেলাম। পিছন থেকে জান্নাত ডাকছিল, কিন্তু একবারও ফিরে তাকায়নি। সোজা চলে গেলাম আকাশ ভাইয়ার কাছে। কি হয়েছে ছোট ভাই, মুখটা এমন দেখাচ্ছে কেন? ভাই, ওই মেয়েকে বিয়ে করেন না, কোনো কথা শোনে না। সে তো করবোই না, তার জন্যই তো তোমার হেল্প দরকার। হেল্প করতে গিয়ে দেখেন কত মার খাইছি, সারা শরীরে ব্যথা করতেছে, মনে হয় রাতে জ্বর আসতে পারে। আসি ভাই, ভালো থাইকেন বলে উঠে চলে আসতে যাব তখনই। তাহলে হাল ছেড়ে দিচ্ছ? না, তবে আপনি শুধু সবসময় এমন করবেন যেন আপনি বিয়ে করতে রাজি আছেন। 2 দিন যাক, তারপরে দেখতেছি। পরে যদি সত্যি সত্যি বিয়ে করতে হয়? আমি তো আর পালিয়ে যাচ্ছি না, পরেটা পরে দেখা যাবে বলেই উঠে চলে আসলাম। আকাশ ভাইয়ের কেবিন থেকে বাইরে আসতেই জান্নাত পথ আটকালো। চোখ ছলছল করছে, হয়তো কাঁদবে। কাঁদুক একটু, তাহলেই বুঝবে কষ্ট কাকে বলে। সরি রাশেদ। আমি কোনো কথা না বলে দাঁড়িয়ে আছি। আর এমন হবে না। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে জান্নাতকে সরিয়ে চলে এলাম। একটা রিক্সা নিয়ে সোজা বাসায় চলে এলাম। বিকেল হয়ে গেছে, প্রাইভেট যেতেও ইচ্ছা করছে না। ঘরে বসে একটু ফেসবুকে যাওয়ার জন্য ফোনটা হাতে নিলাম, কিন্তু ফোনটা তো দেখছি হাতে নেওয়ার মতোই নেই, ভেঙে টুকরো হয়ে গেছে। শালার কি মারটাই না মারলো। মেয়েদের হাতে এত জোর, এখন ঘরে বসেও ভালো লাগছে না। মোবাইল ছাড়া নিজেকে অসহায় মনে হচ্ছে। পাশেই একটা পার্ক আছে, ভাবলাম সেখানে যাওয়া যাক। যেই কথা সেই কাজ, সারা বিকেল একা একা পার্কে সময় কাটিয়ে সন্ধ্যাবেলায় আসার সময় কিছু খেয়ে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি 8টা বাজে। তারপর ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসলাম। কিরে, কিছু হয়েছে কি? তোর মাঝে কিছু পরিবর্তন লক্ষ্য করছি। এত সকাল সকাল তো কোনোদিনই ঘুমাস না, আর ঘুম থেকেও উঠিস না। তেমন কিছু না, একটু মন খারাপ তাই। কেন, কি হয়েছে? না কিছু না, খেতে দাও, খেয়ে বেরিয়ে পড়বো। কোথায় যাবি? সারাদিন ঘরে বসে থাকতে ভালো লাগে না, বাড়ি থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, যা, কিন্তু তোর ফোনটা সবসময় বন্ধ থাকে কেন? নষ্ট হয়ে গেছে। তো আরেকটা নিয়ে নে। 2 দিন পরে নিব। যা তোর ইচ্ছে। বাবা মায়ের একমাত্র ছেলে তো, তাই যা চাই তাই পাই। নাস্তা খেয়ে বাইরে এসে দাঁড়িয়ে আছি, তখনই আকাশ নিচে নেমে আসলো। এসে আমার সাথে দেখা। ছোট ভাই, তুমি কাজের চাইতে কথা বেশি বলো। কেন, কি হয়েছে? আমি অবাক হয়ে বললাম। কালকে কি এমন করেছে যে মেয়েটা চাকরি ছেড়ে চলে যেতে চাইলো? পুলিশের চাকরি ছেড়ে দিয়েছে? চেয়েছিল, কিন্তু আমি 1 সপ্তাহ ছুটি দিয়েছি। যা হয়েছে ভালোই হয়েছে। এখন দেখবেন মেয়েটা আমার বাড়িতে চলে আসবে। কিন্তু কেন? আরে পটে গিয়েছে তো, তাই। আপনি একদম চিন্তা করবেন না। তো প্ল্যান কি হবে? ওটা আমার উপরে ছেড়ে দিন, সঠিক সময়ে আপনাকে জানিয়ে দিব। আকাশের সাথে কথা বলে ওকে বিদায় করে দিলাম। সারাদিন বাইরে ঘুরে তারপর রাতে বাসায় এলাম। জান্নাত হয়তো আমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছে, কিন্তু আমার ফোনটাই তো নষ্ট। আর এই ছোট্ট শহরে কাউকে খুঁজে বের করা সত্যি অনেক কঠিন। বাসায় ঢুকেই অনুভব করলাম ঘরটা একটু ভার ভার। এসব খেয়াল না করে সোজা নিজের রুমে চলে গেলাম। বিছানায় শুতে গিয়ে চমকে উঠলাম, কারণ বিছানায় আমার ফোনের মতো সেম একটা ফোন রাখা আছে, একেবারে নতুন। তার মানে জান্নাত এখানে এসেছিল। চারিদিকে লক্ষ্য করলাম, ঘরটা সুন্দর করে সাজানো। ফোনটা হাতে নিয়ে বুঝলাম আমার আগের ফোন থেকে সিম আর মেমোরি কার্ড এই ফোনে লাগানো হয়েছে। বিছানায় শুয়ে আছি, ভাবছি জান্নাত এসে এত কিছু করে গেল আর মা কিচ্ছু টের পেল না, নাকি মাকে বলেই এত কিছু করেছে। হঠাৎ দরজা আটকানোর শব্দ শুনে দরজায় তাকিয়ে দেখলাম জান্নাত একটা শাড়ি পরে এসেছে আর এখন আমার দিকেই আসছে। ভয়ে শোয়া থেকে উঠে বসলাম। জান্নাত তো বিছানায় এসে বসে পড়ল, গলা শুকিয়ে আসছে। এই রাতের বেলায় এইখানে কি করছে? সোজা আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখে আমি দুঃখ, রাগ, কষ্ট সবগুলোই দেখতে পাচ্ছি। হয়তো সারাক্ষণ শুধু কান্নাই করেছে, এখনো চোখে পানি টলমল করছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আপনি এখানে কেন? কেউ দেখে ফেললে খারাপ ভাববে, যান এখান থেকে। জান্নাত আমার কোনো কথাই শুনছে না, এখনো তাকিয়ে আছে। যেতে বলতেছি তো এখান থেকে। একটু ধমকের সুরে বলাতে নিচের দিকে তাকালো। সরি বললাম তো, আর কি বলে মানবে বলো? আমি এই চাকরিটাও আর করব না। তুমি যা বলবে সব কথাই শুনবো, কোনোদিন কিচ্ছু বলবো না। প্লিজ এবারের মতো মাফ করে দাও। বলে হাত জোর করে কান্না করতে লাগলো। কি বলবো বুঝতে পারছি না, হয়তো সত্যি একটু বেশি হয়ে গেছে। কি হলো, মাফ করবে না নাকি? আমার দিকে তাকিয়ে বলল, কিন্তু আমি নিচের দিকে তাকিয়ে আছি। কি? ভালোভাবে বলো।
আমার দুই গালে হাত দিয়ে উপরে তুলল। এখন কি প্রমাণ করব? ওর মুখের সামনে মুখটা নিয়ে হুম বলে ধাক্কা দিয়ে আমাকে বিছানায় শুইয়ে দিয়ে সারা মুখে চুমু দিয়ে ভরিয়ে দিল। প্রতিশোধ আমার নেওয়ার কথা, তুমি নিচ্ছ কেন? আমার ইচ্ছে তাই, চাইলে তুমিও নিতে পারো। ওসব বাদ দিয়ে আগে বলো এখানে আসলে কি করে? জান্নাত এখনো আমার উপরে শুয়ে আছে। আমাদের ম্যারেজ সার্টিফিকেট দেখাতেই ওনারা মেনে নিলেন, তবে ওনারা এখনো জানে না যে আমি আকাশের হবু বউ। বাবা মা তোমাকে বউ হিসেবে মেনে নিয়েছে? একমাত্র ছেলের বউ বলে কথা, শুধু বলেছে আবার বিয়ে করতে হবে। তাহলে তো বাসরটা আবার করতে পারবো। ওটা তা একবার করেই ফেলেছো, তোমার সম্পত্তি যখন ইচ্ছে তখনই করতে পারো। আর কালকে যে মেরেছো সেগুলার কি হবে? এখন ভালো করে আদর করে দিব, চলবে? আমার ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে এসে বলল, চলবে মানে দৌড়াবে। আর কোনো কথা না বলে চার ঠোঁট এক হয়ে গেল। সিনিয়র বউয়ের রোমান্টিক ভালোবাসার যেন সব ভুলে গিয়েছি, আবার দুজন দুজনের মধ্যে হারিয়ে গেলাম। সকালবেলা রাশেদ উঠো। পারবো না, সরো। উঠবা নাকি পানি ঢালবো? জান্নাতের কথা শুনে উঠে বসে পড়লাম। এই তোমার সমস্যাটা কি একটু বলবে? আমার ঘুমানো নিয়ে তোমার এত অ্যালার্জি কেন? এমনিতেই এত রাত করে ঘুমাইছি। তুমি একা নাকি? আমাকেও তো ঘুমাতে দাও নাই, তারপরে আবার সকাল সকাল উঠে গোসল করি, তাহলে এখন আমি কেন তোমাকে ঘুমাতে দিব? আচ্ছা ঠিক আছে, দিও না, তুলেছে যখন আরেকবার আদর করে দাও। পারবো না, ফ্রেশ হয়ে আসো আগে। বলেই জান্নাত চলে গেল। আমার আর কি করা, বাধ্য ছেলের মতো ঘুম থেকে উঠে গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রুম থেকে বেরিয়ে এসে দেখি বাবা টেবিলে নাস্তা করতেছে, আম্মু রান্নাঘরে, আর জান্নাত বাবাকে নাস্তা প্রস্তুত করে দিচ্ছে। বাবাকে খুশি মনে হচ্ছে, হয়তো মাও খুশি। এই খুশিটাকে একটু উপভোগ করা যাক, তাই গিয়ে টেবিলে বসে পড়লাম। কি করতেছো বাবা? না বলে একবার আমার দিকে তাকিয়ে আবার খেতে শুরু করলো। আজব তো, কি হলো? লুডো খেলছি, দেখতে পাচ্ছিস না? বাপরে, এমন ব্যবহার করছো কেন? আমার কথা শুনে এবার মা আসলো। তো কেমন করবে? কি জানি কোন ভুল করেছিলাম যার জন্য তোকে পেয়েছি। সবই ভাগ্যের খেলা মা, তুমি বুঝবে না। খাবার দাও। জান্নাতের দিকে তাকিয়ে দেখি বাবার পিছনে দাঁড়িয়ে মিটমিটি হাসছে। থাপ্পড় দিব একটা। যখনই বিয়ের কথা বলতাম করব না বলে চেঁচাতিস, আর এদিকে লুকিয়ে বিয়ে করে বসে আছিস, তাও আমাদের না জানিয়ে। ফেলেছি তো ভুল করেই ফেলেছি, এখন আর বললে কি হবে তুমি বলো? ইচ্ছে করলেই তো আর ফেলে দিতে পারবো না। আমার কথা শুনে জান্নাতের মিটি মিটি হাসি নিমেষেই উদাই হয়ে গেল। পরবর্তীতে রাগের অভ্যাস দেখতে পাচ্ছি। দেখ, যা করছিস, এখন উল্টাপাল্টা কিছু করলে পা ভেঙে দিব। মেয়েকে আমাদের পছন্দ হয়েছে, তাই তোমাদের আবার বিয়ে দিব। ঠিক আছে, তোমাদের যা ইচ্ছে, এবার তো খেতে দাও। আমাকে মা খেতে দিবে তখনই জান্নাত আমার পাশে দাঁড়িয়ে বলল, আমাকে দিন মা, আমি দিচ্ছি। বাহ, শাশুড়ি বউয়ের ভালো মিল দেখতেছি। আমার কথা শুনে মা আমার মাথায় চাটি মেরে রান্নাঘরে চলে গেল। তোমার পরে খবর আছে, আমাকে বিয়ে করে ভুল করেছো, তাই না? বাবার সামনে তাই কিছু বলতেও পারছে না। খাওয়া দাওয়া শেষ করে জান্নাতকে নিয়ে বেরিয়ে পড়লাম। বাইরে এসে দেখলাম আকাশ পুলিশের গাড়ি নিয়ে এখনো দাঁড়িয়ে আছে, হয়তো থানায় যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমাদের দেখেই আকাশ আমাকে ডাক দিল। আকাশকে খেয়াল করতেই জান্নাত ভয়ে আমার হাত শক্ত করে ধরে ফেলল। জান্নাত এখনো কিছু জানে না, তাই ভয় পাচ্ছে। রাশেদ, সামনে আকাশ তোমাকে ডাকছে। এত ভয় পাওয়ার কি আছে? আমি যা বলবো শুধু হ্যাঁতে হ্যাঁ বলবে, ঠিক আছে? আমি আকাশের কাছে যেতে যেতে হাত দিয়ে ইশারা করলাম, কাজ হয়ে গেছে। জান্নাতকে নিয়ে সরাসরি আকাশের গাড়ির কাছে চলে গেলাম। এসব কি জান্নাত? তুমি এই ছেলেটার সাথে কি করছো? ভাইয়া, আমরা একে অপরকে ভালোবাসি, প্লিজ ওনাকে কিছু বলবেন না, আমি আকাশের উদ্দেশ্যে বললাম। কি জান্নাত, সত্যি? ওকে ছাড়া আমি সত্যিই থাকতে পারবো না। তাহলে আমার বিয়ের কি হবে? ভাই একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বলো। আমি একে আপনার ব্যাপারে সব বলে দিয়েছি, তাই তো ওকে পটাতে সফল হয়েছি। আমাদের সব প্ল্যানের ব্যাপারেও বলে দিয়েছি। একেবারে সব বলে দিয়েছো? জারাপুর ব্যাপারেও। জারাপু? শেট। জান্নাতকে কিছু বলতে না দিয়ে হাত দিয়ে মুখ চেপে ধরলাম। একটু চুপ করে থাকো না সোনা, তোমাকে এসব বলতে ভুলে গিয়েছিলাম, পরে সব বলে দিব। তাহলে তো নাটক করে লাভ নেই, কিন্তু এখন কি করা যায়? ভাইয়া, আপনি এখন থানায় যান, আপনার হাতে হয়তো সময় নেই। আমরা একটু পর থানায় আসবো, তারপর সেখানে প্ল্যান বানাবো। যারা আপুকেও ফোন দিয়ে নিয়ে আসতে বলবেন। যারা সব শুনলে রেগে যাবে। ওসব আমার উপরে ছেড়ে দিন, আপনি যান এখন।
আকাশকে কোনোভাবে বিদায় করে দিলাম। জান্নাত কিছুই বলছে না, শুধু আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকানোর কি আছে? আমাকে না জানি আর কি কি করছো? আর কিচ্ছু করে নাই, শুধু এটাই। কোনটা? তারপর জান্নাতকে সবকিছু খুলে বললাম। তার মানে এই থানায় যাওয়াটাও প্ল্যান করা ছিল? হুম। আর আমি তোমাকে শুধু শুধু মারলাম। সরি বাবু। আচ্ছা ঠিক আছে, এখন চলো থানায় গিয়ে যারা আপুর সাথে আকাশের বিয়ের ব্যবস্থা করি। এখন সমস্যা শুধু তোমার আর আকাশের মা বাবা। আকাশের মা বাবাকে ঠিক করতে পারলে তোমার বাবা মা এমনিতেই মেনে নিবে। তাহলে এখন শুধু আকাশের মা? তারপর দোকান থেকে বাইকটা নিয়ে চলে এলাম থানায়। তখন প্রায় 10টা বাজে। জান্নাতকে পুলিশের ড্রেস ছাড়া শাড়ি পরে থানায় আসতে সবাই অবাক হয়ে গেছে। আমি আর জান্নাত আকাশের কেবিনে গিয়ে দেখি সেখানে যারা আপু আগে থেকে বসে আছে, হয়তো আকাশ থানায় আসার সময় সাথে করে নিয়ে এসেছে। হাই আপু। তোমরা এসে গেছো, আসো বসো। আকাশের কথাই দুজনেই বসলাম। রাশেদ, তুমি এখানে? কেমন আছো? জি ভালো, আপনি? ভালো। উনি কে? ও হচ্ছে রাশেদের হবু। আমি কিছু বলার আগে আকাশ বলে দিল, হাই আপনি। আপু একটা কথা বলবো? বলো, পারমিশন নেওয়ার কি আছে? আগে বলেন, যাই বলি না কেন এখানে রাগ করতে পারবেন না, আর উঠে চলেও যেতে পারবেন না, কথা দেন? আচ্ছা মানলাম, এখন বলো। আসলে উনি আমার না, আকাশ ভাইয়ের হবু বউ। আমার কথা শুনে সবাই চমকে উঠলো, আর যারা আপু তো রেগে একাকার। মানে কি? আসলে জান্নাতের সাথে আকাশের ভাইয়ের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আমরা একে অপরকে ভালোবাসি। তাহলে এই গল্পে আমি কে? আকাশ ভাই আপনাকে ওনার নিজের চাইতেও বেশি ভালোবাসে, তাই এখন আমরা সবাই চাই এই বিয়েটা ভাঙতে। কিন্তু সমস্যা হলো আকাশ ভাইয়ের মা চান আকাশ ভাই আর জান্নাতের যেন বিয়ে হয়। তাহলে এত কিছু আকাশ আমাকে কেন বলেনি? ভয়, যদি আপনি ওনার লাইফ থেকে চলে যান। সবাই 2 মিনিটের নীরবতা পালন করলো। তো এখন কি করব? তাহলে আপনিও আমাদের সাথে আছেন? তো কি করব? ওকে তো আর এত সহজে ছেড়ে দিতে পারবো না, ভালো করে দেখতে হবে একে। আকাশের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, তা দেখে তো আকাশের অবস্থা টাইট। তাহলে আপনাকে যেভাবেই হোক আপনার হবু শাশুড়িকে ইমপ্রেস করতে হবে। কিন্তু কিভাবে? সেটা আপনাকে বুঝিয়ে দেওয়া তো আকাশ ভাইয়ের কাজ। কি আকাশ ভাই? আচ্ছা ঠিক আছে, এখন আর কিছু বলবা? আর একটা কথা বলার আছে, আপনারা কি মনে করবেন সেটা ভেবেই আর বলতেছি না। কি কথা বলো, কিছু মনে করব না। বলবো? আমি কি জানি। আমি আর জান্নাত বিয়ে করে নিয়েছি। আমার কথা শুনে যারা আপু আর আকাশ কাশতে লাগলো। কালকেই তো দেখা হলো, বিয়ে করলে কখন? সরি ভাইয়া, আপনাকে আমি মিথ্যা বলেছি। আপনি এখানে আসার 2 দিন আগে থেকে আমাদের সম্পর্ক। আপনি এসে গেলে আপনার সাথে জান্নাতের বিয়ে হয়ে যাবে, এই ভয়ে আমরা বিয়ে করে নিয়েছি। তাহলে এই গল্পে আমাকে কেন জড়িয়েছো? আসলে আমি ভাবছিলাম কি করে আপনাকে বলবো এই বিয়েটা ভাঙার কথা, তখনই জানতে পারি আপনার আর জারাপুর ব্যাপারে। তখন দেখি আমাদের থেকে আপনার বিয়ে ভাঙার চিন্তা বেশি, তাই এই সুযোগটাই কাজে লাগালাম। যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে। এখন কাজ আরো সহজ হবে। তোমাদের ম্যারেজ সার্টিফিকেট একটা ফটোকপি আমাকে দিও, ওটা দিয়েই খুব সহজে মাকে বুঝিয়ে ফেলা যাবে। ধন্যবাদ ভাই। ধন্যবাদ আমার তোমাকে দেওয়া প্রয়োজন, তোমার জন্য সব ভালো হবে। আজ তাহলে আসি ভাইয়া, বিকেলে সার্টিফিকেটের কপি দিয়ে দিব। কোথায় যাবে? দাঁড়াও আমি আসছি। আচ্ছা, অতএব সব ঠিকঠাক করে আমরা 4 জন হোটেলে কিছু খেয়ে নিলাম। বিলটা আকাশ ভাই দিয়েছে। তারপর আমরা যে যার কাজে বাসায় চলে গেলাম। জান্নাতকে তার বাসায় পৌঁছে দিলাম, কারণ সব ঠিকঠাক হওয়ার পরে ওকে আমাদের বাসায় নিয়ে আসবো। বাবা মাকেও সব বুঝিয়ে দিলাম। বিকেলবেলা আমাদের ম্যারেজ সার্টিফিকেটের কপি আকাশ ভাইয়ের হাতে দিয়ে দিলাম। কোনোভাবেই রাতটা কাটলো। সকালবেলা বাইরে বেরিয়ে দেখি অনেকগুলো পুলিশের গাড়ি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। কি হয়েছে বুঝতে পারতেছিলাম না। তখনই আকাশ ফোন দিয়ে বলল তাদের ঘরে আসতে, তাই সেখানে গেলাম। আকাশ ভাইয়ের বাসায় এসে তো পুরোপুরি চমকে উঠলাম। কয়েকজন পুলিশের বড় অফিসার, যারা আপু মা বাবার সাথে আরো একজন পুরুষ আর মহিলা, কখনো দেখিনি ওনাদেরকে। একজন পুলিশের হাতে আমার আর জান্নাতের ম্যারেজ সার্টিফিকেট। দেখুন, যা হয়েছে মেনে নিন, এতে আপনাদের সবারই ভালো। মেয়েটার বিয়ে হয়ে গেছে। মেয়ে আর ছেলে দুজনেই প্রাপ্তবয়স্ক। এখন ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবেন না। প্লিজ মা, মেনে নাও। এমনিতে আমি জান্নাতকে না, যারাকে ভালোবাসতাম। এই বিয়েতে আমারও মত ছিল না, শুধু তোমার কথা ভেবে রাজি হয়েছিলাম। দেখুন, যদি জান্নাত আর আকাশের বিয়ে হয় তাহলে 4 জনের জীবন নষ্ট হয়ে যাবে। এখন যদি আপনি মেনে নেন তাহলে সবাই ভালো থাকবে। আশা করি বুঝতে পেরেছেন।
এখন আর কি করা যাবে? যা হবার তো হয়েই গেছে। এখন আর অমত করে কি হবে? আমি আজকেই আকাশ আর জারার বিয়ে দেব। আর জান্নাত? জান্নাতের তো বিয়ে হয়ে গেছে, তবে আমরা কেউ জানতাম না, তাই জান্নাত আর রাশিদের বিয়েটা আরেকবার দেওয়া হবে। সন্তানরা খুশি থাকলেই আমরা খুশি। এখানে সবার চোখে মুখেই হাসি দেখতে পাচ্ছি, তাহলে নিশ্চয়ই এসব আকাশেরই কাজ। ছেলেটা অনেক কাজেই মনতেই হবে। তারপর বাবা মা আর জান্নাতের বাবা মা আর আমি আমাদের ফ্ল্যাটে চলে আসলাম, আর পুলিশরা সবাই নিজেদের কাজে, আমি নিজেদের রুমে চলে গেলাম। জান্নাতকে ফোন দিয়ে দেখি ফোন বন্ধ, কি জানে কি করছে। রাতে কথা বলিনি দেখে মনে হয় রেগে আছে। বাইরে আসতে যাব, তখনই শুনলাম জান্নাতের বাবা মা আর আমার বাবা মা বসে কথা বলছে। আজকে বিকেলেই আমাদের পুরনো বাড়িতে আমার আর জান্নাতের আবার বিয়ে হবে। আমাদের নিজেদের একটা বাড়ি ছিল, কিন্তু সরকারি ঝামেলার কারণে সেটা ছেড়ে দিয়ে বাসা ভাড়া নিতে হয়েছে। হয়তো সেই বাড়ির ঝামেলাটা মিটে গেছে। আলোচনা শেষ করে জান্নাতের বাবা মা চলে গেছে। কাজের লোক ডেকে আমাদের আসবাবপত্র সব পুরনো বাড়িতে নেওয়া হয়ে গেছে। সেই বাড়িটাও পাশেই, তাই কোনো সমস্যা হয়নি। সবশেষে বিকেল হয়ে এলো, কাউকে না জানিয়ে শুধু আশেপাশের কিছু লোককে জানানো হয়েছে। নিলয়, তানিয়া, তানহা আর রিমিকেও ফোন করে নিয়ে এসেছি। সবকিছু প্রস্তুত। জান্নাতের বাবা মাও এসে পড়েছে। তারা বলছেন জান্নাত নাকি আসতে চাইছে না, তাই জান্নাতের মা আমাকে বলল নিয়ে আসতে। তাই বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি দরজা লক করা। তখনই মনে পড়লো জান্নাত আমাকে একটা চাবি দিয়েছিল, ওটা দিয়ে চেষ্টা করতেই খুলে গেছে। রুমে গিয়ে দেখি জান্নাত সোজা হয়ে শুয়ে আছে, প্রস্তুত হয়নি এখনো। দরজাটা লাগিয়ে সোজা জান্নাতের উপরে গিয়ে শুয়ে পড়লাম। কেন এসেছো এখানে? তোমাকে নিতে। এখনই যাওনি কেন? এমনি, বিয়ে করব না, সর উপর থেকে। কি হয়েছে বলবে তো? যাব না বললাম তো। না গেলে জোর করে নিয়ে গিয়ে বিয়ে করব? যাব না আমি। এত রাগ? হাতে সময় নেই, দাঁড়াও দেখাচ্ছি মজা। বলে জান্নাতের হাত দুটো পিছনের দিকে এনে পাশের একটা ওড়না দিয়ে ভালোভাবে বেঁধে ফেললাম। কি করছো দেখো, ভালো হবে না কিন্তু। এটা বলতেই ওর ঠোঁট ছোট্ট করে একটা কিস করলাম। ছাড়তে বলছি না। তোমার মুখ খোলা রাখলে বিপদ। মানে কি? কি করবে? আরও দেখাচ্ছি। আর একটা ওড়না দিয়ে ওর মুখটা ভালোভাবে বেঁধে ফেললাম। শুধু করছে, কিছু বলতে পারছে না। এই অবস্থায় ওকে পাজা কোলা করে নিয়ে বাইরে চলে এলাম। আসার সময় জান্নাতের পিস্তলটা নিয়ে এলাম। মোটর সাইকেলে ওকে সামনে বসিয়ে আমি পিছন থেকে চালাচ্ছিলাম। সারাক্ষণ ওর ঘাড়ে কিস করতে করতে যাচ্ছিলাম। জান্নাত শুধু ছটফট করছিল আর মুখ দিয়ে খুলে দেওয়ার জন্য ইশারা করছিল। আর একটু সামনে যেতেই দুইটা পুলিশ সামনে আটকালো। ওরা হয়তো জান্নাতকে চিনে, কিন্তু আমাকে চিনে না। এই দাঁড়া, ম্যামকে কিডন্যাপ করছিস? তোরা যদি পুলিশ না হয়, অন্য কিছু হতি, এতক্ষণে তোদের হাত আস্ত থাকতো না। হাত ছড়া। একে অ্যারেস্ট করে নিয়ে চলো। তোদের সিনিয়র অফিসারের নাম কি? যেটা জান্নাতের কথায় ধরতে আসছিল ওটাকে বললাম। আকাশ। ফোন লাগা। কেন? যেটা বলেছিস সেটা কর। সাথে সাথে একজন আকাশকে ফোন দিল, লাউডে দিয়ে কথা বলতে লাগলো। স্যার, একটা কিডন্যাপার জান্নাত ম্যামকে তুলে নিয়ে যাচ্ছে। কি বলো? ওকে ধরে লকআপে ঢোকাও, আমি আসছি। আকাশ এটা বলার সাথে সাথে পুলিশটার কাছ থেকে ফোনটা নিয়ে নিলাম। বিয়ের পিড়িতে বসে বাহাদুর হয়ে গেছেন তাই না? এমন বাস দিব জীবনেও ভুলতে পারবেন না। আরে ছোট ভাই তুমি, তাহলে তো আমার পাহাড় একটু দেখাতেই হয়। এখন যদি তোমাকে জেলে ভরি কেমন হবে? চেষ্টা করে নিতে পারেন, তবে এতে আপনার বিপদ বেড়ে যেতে পারে। আচ্ছা, দেখা যাক। সাথে সাথে ফোনটা কেটে দিলাম। কি করা যায় ভাবতে লাগলাম। এদিকে জান্নাতের হাত বাঁধা থাকলেও মুখ খোলা, আমার গালি দিয়েই যাচ্ছে। তখনই মনে পড়লো যারা আপুর কথা। পকেট থেকে ফোনটা বের করে যারা আপুকে ফোন দিলাম। ছোট ভাই কি মনে করে? আমার তো বিয়ের পিড়িতে থাকার কথা। আর বললেন না, বিয়ে করার জন্য জান্নাত বেবিকে নিয়ে আসছি, কিন্তু আকাশ ভাই তার পুলিশ দিয়ে আমাকে আটকে দিয়েছে। হয়তো এখনো আমার জান্নাত বেবিকে ভুলতে পারেনি। কি এত বড় সাহস! দেখাচ্ছি মজা। রেগে গিয়ে ফোন কেটে দিল, আর জান্নাত আমার দিকে রাগী ভাবে তাকিয়ে আছে। কি হলো বেবি? 2 মিনিটেই দেখবে আকাশ ফোন করে মাপ চেয়ে নিবে। জান্নাতের ঘাড়ে আর একটা কিস করে বললাম। কি হলো? বলেছি না একে থানায় নিয়ে চলো। জান্নাত বলার সাথে সাথে একটা পুলিশের কাছে আকাশের ফোন আসলো। রাশিদকে ছেড়ে দাও আর ওর কাছে ফোনটা দাও। কথা বলার সময় নেই, এখন বুঝো ঠেলা। আসি বাই। কথা না বলেই আবার জান্নাতের মুখ বেঁধে চলে গেলাম। জান্নাত রাগে লাল হয়ে গেছে, মুখ বন্ধ, তাই কিছু বলতেও পারছে না। এদিকে আকাশ আমাকে বারবার ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু আমি রিসিভ করছি না। তারপর জান্নাতকে নিয়ে বাড়ি চলে এলাম।
জান্নাতকে এই অবস্থায় দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আমি জান্নাতকে একটা ঘরে নিয়ে গিয়ে তানহা, তানিয়া আর রুহিকে ডেকে নিলাম। এর হাত আর মুখ যেন বাঁধা থাকে, না হলে তোরা ভালো থাকবি না। আর এই অবস্থাতেই একে ভালো করে সাজাবি। দেখতে যদি খারাপ লাগে তাহলে তোদের একটারও বিয়ে হতে দিব না। আচ্ছা তুই যা, আমরা দেখছি। তারপর আমি বাইরে চলে এলাম। বুকে সাজানো হলে ওকে আবার কোলে করে নিয়ে এলাম। বিয়ে পড়ানোর সময় ওর মুখের বাঁধন খুলে দিলাম। কাজী বলেছিল হাতের বাঁধন খুলতে, কিন্তু আমি দেইনি। জান্নাত কিছুতেই কবুল বলতে রাজি না, তাই আমি কানে কানে বললাম, কবুল বলবে নাকি সবার সামনে কিস করে ফেলবো? কবুল। আমার দিকে রাগি চোখে তাকিয়ে ভয় কবুল বলে দিয়েছে। সবাই এই অবস্থা দেখে হাসাহাসি করছে, শুধু জান্নাতে রেগে আছে। সব কাজ শেষ করে মুখটা বেঁধে কোলে করে ঘরে নিয়ে এলাম। ঘরটাকে সুন্দর করে সাজানো হয়েছে, হয়তো এগুলো তানিয়াদেরই কাজ। বিছানায় বসিয়ে পিস্তলটা টেবিলে রেখে দিলাম। রাত হয়ে গেছে, দরজা বন্ধ করে জান্নাতের পাশে এসে বসলাম, সাথে মুখটা খুললাম। হাতটাও খুলে দিব? হুম। এভাবে হবে না, ভালো করে বলো। প্লিজ বাবু, হাতটা খুলে দাও। এই তো হয়েছে। হাতটা আস্তে করে খুলে দিতেই টেবিল থেকে পিস্তলটা নিয়ে সোজা আমার মাথা বরাবর পিস্তল ঠেকালো। বিছানা থেকে নাম। নামছি, এটা সরাও। আগে নাম। নামলাম, এবার ওটা সরাও। একদম আমার কাছে আসবি না, গুলি করে দিব। তোমার পিছনে তেলা পোকা। আ চিৎকার দিয়ে সরে গেল ঠিকই, কিন্তু হাত ফসকে পিস্তল থেকে গুলি বের হয়ে গেল। দাঁড়িয়ে থাকতে না পেরে উপর হয়ে শুয়ে পড়লাম, একদম নিস্তব্ধ। জান্নাত বিছানায় চুপ করে বসে আছে। তারপর আস্তে আস্তে বিছানা থেকে নেমে আসলো। রাশেদ, এই রাশেদ, প্লিজ উঠো। ভয় করছে আমার, আমি ইচ্ছে করে মারি, আর এমন হবে না। প্লিজ উঠো, তুমি যা শাস্তি দেবে সব মানবো। প্লিজ উঠো রাশেদ, তুমি না উঠলে কিন্তু আমি নিজের মাথায় গুলি করে দিব। উফ, যেটা বলা সেটা বলো না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু বেবি। টান দিয়ে আমার বুকে শুয়ে দিলাম। তোমার কিছু হয়নি? এত সহজে সবে বিয়ে করলাম, বউয়ের আদর নিয়ে আগে। ছাড় বলছি, একদম আমার কাছে আসবি না। বলার সাথে সাথে ওর মাথাটা পিছন থেকে ধরে আমার মুখের সামনে নিয়ে আসলাম। আরেকটা উল্টা পাল্টা কথা বললে আবার হাত বেঁধে ফেলবো। সারা রাস্তা একা একা আদর করে আসছো, এখনো মন ভরেনি? না, এখন সারা রাতও করব, আপত্তি করলে হাত বেঁধে ফেলবো। আচ্ছা এখন ছাড়ো, নাকি ফুল আর এই ঘুমাবে? ঘুমাবো না তো, এত কষ্ট করেছে কি ঘুমানোর জন্য? তখনই ফোনটা বেজে উঠলো, হাতে নিয়ে দেখি আকাশের ফোন। হাতে নিয়ে দেখি আকাশের ফোন 20টার উপরে ফোন দিয়েছে, এখনো রিসিভ করিনি। ব্যাচেলার, বিয়ে করা মনে হয়নি। ফোনটা রেখে দিয়ে আমাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম।